আমার বয়স যখন 15, তখন আমার বাবা দ্বিতীয় বিয়ে করে ঘরে এক লাল টুকটুকে বউ নিয়ে এলেন। আমি আর আমার ছোট বোন তখন আমার মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারিনি। মায়ের মৃত্যুর 2 বছরের মাথায় বাবার এই কাজ আমাকে ভেতর থেকে একেবারে গুঁড়িয়ে দিল। রাগে ক্ষোভে আমি বাবার থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে চলে এলাম। বাবা আমাকে পেছন থেকে অনেকবার হুররাম হুররাম বলে ডাকলেন, কিন্তু আমি জীবনে প্রথমবার তার ডাকে সাড়া দিইনি। আমার সেদিন বাবাকে কেমন জানি অপরিচিত লাগছিল। মনে হচ্ছিল বাবা আর আমাদের বাবা নেই। তিনি এখন শুধু ওই মহিলার স্বামী। আমি বা সিদরা কেউই এখন আর তার জীবনের অংশ নই। আমার এক ক্লাসমেট সাজির মা যখন মারা গেলেন, তখন 40 দিন পেরুতে পারেনি তার বাবা ঘরে আরেকটা বউ নিয়ে এলো। তারপর সাজির মা সেই বাড়ি থেকে তাদের স্মৃতির থেকে চিরতরে মুছে গেলেন। তাকে আর কেউ মনে রাখলো না, শুধু সাজি ছাড়া। বিয়ের পর সাজির বাবা যেন পুরোই পাল্টে গেলেন। তিনি এমন ভাবে পাল্টে গেলেন যে সেই নতুন বই তার একমাত্র স্ত্রী। তার যে কিছুদিন আগে একটা বউ মরেছে, তার যে একটা 10 বছরের বাচ্চা মেয়ে মায়ের শোকে কাতর হয়ে শেষ হয়ে যাচ্ছে, সেটা যেন তিনি একেবারে ভুলে গেছেন। নতুন বিয়ে করার সাথে সাথে সাজির অস্তিত্ব যেন তার জীবন থেকে মিলিয়ে গেছে। তিনি ব্যস্ত তার নতুন সংসার জীবন নিয়ে। সাজি মরল কি বাঁচলো তাতে তার কিছু যায় আসে না। যেমনটা প্রবাদে বলা হয়, মা মরলে বাপ টালুই। সাজিকে তার নতুন মা একদম সহ্য করতে পারত না। হাজার হোক সতীনের মেয়ে, সতীনের পুরো ছাপ যেন তার মেয়ের মুখে। তাকে কিভাবে সহ্য করবে? সে সাজিকে দিয়ে ঘরে সমস্ত কাজ করাতে লাগলো। তাকে ঠিকমতো খেতে দিত না, ভীষণ মারধর করত। সাজি একদিন তার ফ্রকের হাতা তুলে সে মারের দাগগুলো আমায় দেখিয়েছিল। আমার যে সেদিন কি পরিমাণ কষ্ট হয়েছিল, তা শব্দে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। দিন দিন সাজি তার বাবার চক্ষুশূল হয়ে উঠতে লাগলো। তার অবশ্য কারণ আছে। তার সৎ মা তার নামে যে পরিমাণ বানিয়ে বানিয়ে নালিশ করত। সাজির সাথে এত সব কিছু হচ্ছে জেনে তার নানা বাড়ির লোক সাজিকে তাদের কাছে নিয়ে গেল। সিদ্ধান্ত হলো এখন থেকে সাজিকে তারা মানুষ করবে। এতে অবশ্য সবচেয়ে বেশি খুশি তার বাবা এবং সৎ মা হলো। মাথার ওপর থেকে বোঝা সরে গেল। সাজি এখন সবচেয়ে বেশি ঘৃণা তার বাবাকে করে। তাহলে সাজির সাথে যা হয়েছে তা খুব শীঘ্রই আমাদের সাথে হতে চলেছে। বাবার দ্বিতীয় স্ত্রী আমাদের সাথে এরকম করতে চলেছে। আমার 10 বছরের বোন সিদ্রার কথা মনে হতে বুকটা খালি খালি লাগলো। সিদ্রার মাঝে যেন আমি সাজিকে দেখতে পেলাম। পরক্ষণে নিজের চোখের পানি মুছিয়ে নিজেকে শক্ত করে নিলাম। সাজের কোনো বড় বোন ছিল না তাকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু সিদ্রার একজন বড় বোন আছে। সিদ্রার দিকে ওই ডাইনি হাত বাড়ালে আমি হুড়রাম, সে হাত কেটে কুত্তাকে খাওয়াবো। মা তার জীবনের 17টা বছর এই সংসারকে দিয়েছে, নিজের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে সংসার করার জন্য। অথচ এই বাড়ির লোক 2 বছর যেতে না যেতে তাকে ভুলে গেল। এই সংসারে তার 17 বছরের অবদান এক নিমিষে মুছে দিল। কত নিকৃষ্ট এই লোকগুলো! তাদের কাছে মা সারা জীবন পরের মেয়েই রয়ে গেল। আপু, আপু! সিদ্রা দৌড়াতে দৌড়াতে আমার কাছে এসে বলল, আপু, ওই আন্টি কি এখন থেকে মায়ের ঘরে থাকবে? রাগে আমি হাত মুঠ করে বসে রইলাম। সিদ্রা আমার হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলল, বলো না আপু, নতুন আন্টিটা কি আমায় অনেক মারবে? আমাকে দিয়ে অনেক কাজ করাবে? আমাকে স্কুলে যেতে দেবে না? জানো, পাশের বাড়ির রিনা আন্টি বলছিল, আহারে, ঘরে সৎমা এসেছে, মেয়ে দুটোর না জানি কি অবস্থা হয়। গেল, বাপটাও গেল। আর অনেক অনেক কথা বলছিল। বাবা কি আর আমাদের ভালোবাসবে না আপু? বলতে গিয়ে কেঁদে ফেললো সিদ্রা। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, তো বাবা না ভালোবাসলে কি এমন যাবে আসবে? যাদের বাবা নেই তারা কি মরে যায়? আমাদের এখন বাবা ছাড়াই বাঁচতে হবে সিদ্রা। আমাদের মা নেই মানে আমাদের বাবাও নেই। তুই শুধু বাবার দ্বিতীয় স্ত্রীর থেকে দূরে থাকবি। মনে রাখবি, সে অনেক খারাপ, অনেক খারাপ, ডাইনিদের চেয়েও খারাপ। সিদ্রা আমার কথায় কি বুঝলো কে জানে। আমার কোলে মাথা রেখে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো। পরের দিন আমি ফজরের নামাজ পড়া শেষে মায়ের কবর জিয়ারত করতে গেলাম। মাকে অনেক কিছু বলার আছে। তাকে বলার আছে, মা, বাবা তোমাকে ভুলে গেছে, আমাদের সবাইকে ভুলে গেছে। তোমার জায়গা অন্য এক মহিলাকে দিয়ে দিয়েছে। আমি মায়ের কবরের পাশে বসে কবরের মাটিতে হাত বুলাতে বুলাতে বললাম, তুমি খামোখাই নিজের পুরো জীবন এদের পেছনে ইনভেস্ট করে গেলে মা।
দিন শেষে এরা তোমায় মুছে ফেলতে এক মুহূর্ত সময় নিল না। মা, আমি না এখনো ভাবতে পারছি না বাবা আরেকটা বিয়ে করেছেন। তোমার ঘরে কাল থেকে অন্য একটা মহিলা থাকছে। তোমার সংসারে এখন ওই মহিলার আধিপত্য থাকবে। তোমার সবকিছুর উপর ওই মহিলার অধিকার থাকবে। ভাবলে আমার শরীরে আগুন লেগে যাচ্ছে। মনে হচ্ছে গিয়ে ওই ডাইনি মহিলার গলা টিপে দিই। মা, তোমাকে সত্যিকারের ভালো একমাত্র তোমার দুই মেয়ে বেসেছে। অন্য সবার কাছে তুমি সবসময় পরের ঘরের মেয়ে হিসেবে রয়ে গেছো, এমনকি বাবার কাছেও। বাবা তোমায় একদম ভালোবাসে না। ভালোবাসলে তোমার জায়গা অন্য কাউকে দিতে পারতো না। মায়ের সাথে কথা বলে ভেতরটা অনেক হালকা হলো। চোখের পানি মুছে উঠে পেছনে ঘুরতে বাবাকে দেখতে পেলাম। প্রতিদিনের মতো আজকেও হয়তো বাবা মায়ের কবর জিয়ারত করতে এসেছেন। তাকে দেখে আমার মুখে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। আদৌ কি আসার প্রয়োজন ছিল? মাকে কি ওনার কোনো প্রয়োজন আছে? ওনার জন্য ওনার নতুন বউ ঘরে অপেক্ষা করছে। তাকে রেখে এই লোক দেখানো সহমর্মিতা দেখাতে আসার কোনো দরকার ছিল? বাবা অপরাধীর ন্যায় আমার দিকে তাকিয়ে আছেন। অনেক কিছু বলতে চাইছেন, কিন্তু পারছেন না। কোথায় যেন গিয়ে আটকে যাচ্ছেন। আমি মুখ ঘুরিয়ে চলে আসতে চাইছিলাম, এমন সময় বাবা আমায় ডেকে উঠলেন। হুররাম। তা শুনে আমার পা জোড়া থেমে গেল। আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু পেছনে ঘুরলাম না। বাবা আহত গলায় বললেন, তোমার কেন মনে হচ্ছে আমি তোমার মাকে ভুলে গেছি? তোমার এমনটা কেন মনে হচ্ছে সে তার পুরো জীবন আমাদের পেছনে ইনভেস্ট করে অনেক বড় ভুল করেছে? আমি তোমার মাকে ভালোবেসে বিয়ে করেছি। সে তোমার মা হওয়ার আগে আমার স্ত্রী। আমি তাকে ভুলিনি। আমি পরিস্থিতি শিকার। ও, তাহলে আমার সব কথা উনি শুনে ফেলেছেন। শুনেই যখন ফেলেছেন, তাহলে এবার সামনাসামনি কিছু বলা দরকার। আমি ঘুরে কাট কাট গলায় বললাম, হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। আর মাকে কেমন ভালোবাসেন তার নমুনাও দেখেছি। যাকগে, আমি আপনাকে দোষ দিচ্ছি না। আপনার লাইফ, আপনি যা ইচ্ছে করবেন। সবার লাইফে মুভ অন করার অধিকার আছে। আপনিও করেছেন। শুধু আমার মা তার জীবনে নিজের জন্য কিছু করে গেল না, সারা জীবন শুধু সংসার সংসার করে গেল। অথচ দিন শেষে তার এই সোনার সংসার তার রইল না। আর কখন ব্যাগ গোছাতে হবে জানিয়ে দেবেন। আমাকে আর সিদ্রাকে নানা বাড়ি দিয়ে আসবেন, নাকি কোনো এতিমখানায় দিয়ে আসবেন? হাজার হোক, সতীনের মেয়েদের আপনার দ্বিতীয় স্ত্রী কেনই বা সহ্য করবে? দুদিন পর এমনিতেই আপনার কান ভাঙানো শুরু করে দেবে। হুররাম, এসব কি ধরনের কথাবার্তা? তোমরা আমার মেয়ে, আমার সন্তান। আমি কিভাবে তোমাদের এতিমখানায় দিতে পারি? বাবাকে তোমরা এই চিনলে? মল্লিকা শুধুমাত্র তোমাদের মা হওয়ার জন্য এই বিয়েটা করেছে। সে অন্য সব সৎ মায়ের মতো নয়। বাবার এ ধরনের আবেগী কথাবার্তা শুনে আমি তাচ্ছিল্যের হাসি হেসে বললাম, যেসব বাচ্চাদের মা বেঁচে থাকে না, তাদের বাবার কাছেও কোনো গুরুত্ব থাকে না। দোয়া করবেন আমি আর সিদ্রাও যেন মায়ের কাছে চলে যাই। এতে আপনার উপর থেকেও জঞ্জাল সরে যাবে, আর আমরাও নিজের মায়ের পাশে ঘুমাতে পারবো। আমার কথাগুলো বাবাকে খুব বাজেভাবে আহত করলো। অনেক কষ্টে চোখের জল আটকে রেখে ভাঙা ভাঙা গলায় শুধু এটুকু বললেন, হুররাম, আমি তোমার বাবা হই। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল। এই এক সপ্তাহে বাবার দ্বিতীয় স্ত্রীর সাথে আমার তেমন কোনো কথা হয়নি। বলা বাহুল্য, তিনি অনেকবার বলার চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবার আমি বিরক্তির সাথে সেখান থেকে চলে এসেছি। এই মহিলাকে আমার ভীষণ বিরক্ত লাগে, একেবারে বিষের মতো। বলা হয়নি, ভদ্র মহিলার নাম মল্লিকা, খুবই বিশ্রী নাম। আমার জীবনে শোনা সবচেয়ে বিশ্রী নাম এই মল্লিকা। বাবার দ্বিতীয় বিয়ের পর পুরো এক সপ্তাহ ধরে আত্মীয় স্বজন মেহমানদের আনাগোনা লেগে থাকলো। বাবা তার দ্বিতীয় বিয়ে খুব সাধারণভাবে কাজী অফিসে গিয়ে করেছেন। এতে আত্মীয় স্বজনদের কত অভিযোগ, তাদের আগে কেন জানায়নি? বিয়েটা আরো একটু ধুমধাম করে করলে কি এমন হতো? তারাই তো 2 বছর ধরে তাকে বিয়ে করার জন্য প্রেসার দিচ্ছিল। এখন যখন জুনায়েদ বিয়ে করলো, তখন তাদের দাওয়াত পর্যন্ত করলো না। বাবা বিরক্তির সাথে ফুফুকে বললেন, আহ আপা, আমি তো প্রথমবার বিয়ে করছি না। একটা বিয়ে করার দরকার ছিল, তাই করেছি। এতে এত হই হুল্লোড় করার কিছু দেখি না। আড়াল থেকে আমি তাদের সব কথা শুনলাম। আমার কেন জানি ভীষণ খারাপ লাগলো। অথচ এই আত্মীয় স্বজন আমার মায়ের বিয়েতে কবজি ডুবিয়ে খেয়ে বাড়িতে এসে বদনাম করেছিল মাংস ঠিক মতো সিদ্ধ হয়নি, মেয়ের বাপের আয়োজন তেমন জাঁকজমক হয়নি, আরো কত কথা আমার মাকে শুনতে হয়েছে।
মা যখন খুব কষ্ট পেত তখন আমার সাথে সেসব কথা শেয়ার করত। আসলে আমাদের মায়েরা এমনি এমনি আমাদের অজাতের বংশ বলে না, আমাদের বেশিরভাগ বংশই আসলে অজাতের বংশ। নিজের রুমে যাওয়ার সময় বাবার রুম থেকে ওই ডাইনি মহিলার খিলখিল হাসির শব্দ কানে এলো। আমার মায়ের সবকিছু দখল করে নিয়ে কি সুন্দর মনের আনন্দে হাসছে। রুমের সামনের দৃশ্য দেখে আমার পা থেমে গেল। ওই ডাইনি মল্লিকা সিদ্রার চুল বেঁধে দিচ্ছে, আর কি নিয়ে সিদ্রার সাথে হাসাহাসি করছে। সিদ্রাও তার কথা শুনে খিলখিল করে হাসছে। তুমি আমায় পছন্দ করো? সিদ্রার চুল বেঁধে দিতে দিতে বলল মল্লিকা। সিদ্রা কিছুক্ষণ আমতা আমতা করে বলল, আসলে তোমাকে দেখলে না কিরকম মা মা লাগে। এই বলে মল্লিকার আঁচল নাকের কাছে নিয়ে বলল, তোমার গা থেকে না মায়ের ঘ্রাণ বের হয়। সিদ্রার কথা শুনে মল্লিকার চোখ পানিতে ভরে গেল। সে মল্লিকাকে নিজের দিকে ঘুরিয়ে তার দুগালে হাত রেখে বলল, তাহলে আমার কাছে আসো না কেন? আমার থেকে দূরে থাকো কেন? মল্লিকার কথা শুনে সিদ্রা তার চোখ নামিয়ে ফেলে মিনমিন স্বরে বলল, আপু বলেছে তুমি নাকি একটা ডাইনি, যে আমাদের মায়ের জায়গা নিতে এসেছে, যে আমাদের কাছ থেকে আমাদের বাবাকে কেড়ে নিতে এসেছে, বাবার মন থেকে মাকে ভুলাতে এসেছে। তুমি নাকি আমাদের সৎমা, আর সৎ মারা কখনো ভালো হয় না, তারা বাচ্চাদের অনেক মারে। তুমি আমাদের অনেক মারবে, তুমি আমাদের নামে বাবার কাছে অনেক উল্টাপাল্টা কথা বলবে। এতে বাবাও আর আমাদের পছন্দ করবে না, যেমনটা সাজিয়া আপুর সৎমা সাজিয়া আপুর সাথে করেছিল। সিদ্রার কথা শুনে মল্লিকা কিছুক্ষণের জন্য থেমে তারপর বলল, সবসময় মনে রাখবে সিদ্রা, কেউ কারো জায়গা নিতে পারে না, প্রত্যেকের জন্য তার নিজস্ব জায়গা থাকে। এই বাড়িতে আমি তোমার মায়ের জায়গা দখল করতে আসিনি, বরং নিজের জায়গা করে নিতে এসেছি। আমি চাইলেও তোমার মায়ের জায়গা কখনো নিতে পারবো না, তোমার মা চাইলেও আমার জায়গা কখনো নিতে পারবেন না, কারণ সবার জন্য তার নিজস্ব জায়গা নির্ধারিত। আমি তোমায় কখনো আমাকে মা ডাকতে জোর করব না, কিন্তু তুমি আমায় মা ডাকলে আমি ভীষণ খুশি হব। তুমি চাইলে নাও ডাকতে পারো, কিন্তু আমার কাছে এসো, প্লিজ এসো। অনেক হয়েছে, এই মহিলা তো ভীষণ সাংঘাতিক, কি প্রো লেভেলের ম্যানিপুলেট করতে জানে রে বাবা। আরেকটু হলে আমার আলা ভোলা বোনটাকে বশ করে নিবে। না, এটা হতে দেওয়া যায় না। আমি রেগে গিয়ে কিছুটা উচ্চস্বরে সিদ্রাকে ডাকলাম, সিদ্রা। আমার ডাক শুনে চমকে গেল সিদ্রা। দরজার সামনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে তার মুখ শুকিয়ে গেল। রুমে চল, কিছুটা হুঙ্কার দিয়ে বললাম। সিদ্রা ভয়ে ভয়ে আমার দিকে এগিয়ে এলো। মল্লিকা আমার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, প্লিজ তুমি ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই, আমি ওকে ডেকেছিলাম। আমি কাঠ কাঠ গলায় জবাব দিলাম, আমার বোন, আমাকে বুঝে নিতে দিন। বলে টানতে টানতে সিদ্রাকে নিয়ে রুমে চলে গেলাম। দরজা লাগিয়ে রাগী কণ্ঠে বললাম, এই তোর মায়ের প্রতি ভালোবাসা? সপ্তাহ পেরোলো না এর মধ্যে মায়ের সতীনের সাথে ভাব জমিয়ে ফেলেছিস। তোরা সব কটা বিশ্বাসঘাতক। ছি ছি সিদ্রা, তুই এত খারাপ? তুই ওই মহিলার কাছ থেকে মায়ের ঘ্রাণ পাস? তাহলে যা তোর ওই মায়ের কাছে, আমার কাছে একদম আসবি না। আমি তোর কেউ না। কয়েকদিন পর যখন মল্লিকা তার আসল রূপ দেখাবে, তখন বুঝতে পারবি মায়ের ঘ্রাণ বেরুলেই মা হয় না। সিদ্রা কান্না করতে করতে আমায় জড়িয়ে ধরে বলল, আমি সরি আপু, আর হবে না। তুমি আমায় দূরে সরিয়ে দিও না। আমি আর কখনো তোমার অবাধ্য হব না, আর কখনোই আন্টির সাথে কথা বলবো না। আপু, ও আপু, আমার সাথে কথা বলো। আপু আর রাগ করে থেকো না। আপু, আমি মাকে অনেক ভালোবাসি। আমি তখন ওর মাথায় হাত বুলিয়ে বললাম, মনে থাকে যেন, ওই মহিলার আশেপাশে যেন তোকে আমি আর না দেখি। দিন এভাবে যেতে লাগলো। বাবার সাথে আমার সম্পর্কের কোনো উন্নতি হলো না, বরং বাবাকে আমি যথাসম্ভব এড়িয়ে চলতে লাগলাম। বাবা সবটা বুঝতেন, অসহায়ের ন্যায় আমার দিকে তাকাতেন, কিন্তু কিছু বলতেন না। আমার এই অবহেলা বাবা মেনে নিয়েছেন, তবে আমাদের দেখভালের কোনো ত্রুটি তিনি রাখেননি। আমার নিজের কোনো ইনকাম ছিল না, তাই আমার ওনার উপর নির্ভর হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তবু আমি যথাসম্ভব কমিয়ে খরচ করার চেষ্টা করতাম। নিজের ছোটখাটো ইচ্ছেগুলো চাপা দিতে লাগলাম। আমার কেন জানি বাবার টাকার ওপর ভীষণ বিরক্তি কাজ করত। আমি চেষ্টা করতাম যত কম খরচ করা যায়, এতে আমার যতই কষ্ট হোক। আমি আমার সব খায়েশ শখ জমিয়ে রাখলাম নিজের ইনকামের টাকায় কেনার জন্য। আপনারা কি ভেবেছেন জামাইয়ের জন্য জমিয়ে রেখেছি? হুম, ভুল ভেবেছেন।
সিদ্রাকেও সেদিনের পর থেকে মল্লিকার ধারে কাছে যেতে দেখিনি। আমার কথা সে বেশ সিরিয়াসলি নিয়েছে। মল্লিকা এখনো অবধি তার কুটনামি শুরু করেনি, তবে কিছুদিনের মধ্যে শুরু করে দেবে আশা করা যায়। আর কতদিন ভালো মানুষের মুখোশ পরে থাকবে। বেশ কয়েকবার চেয়েছিল আমার মন জয় করার, কিন্তু হুররাম তো হুররাম, সে সিদ্রা নয়। সেদিন স্কুল থেকে ফিরে এসে দেখি বাবার দ্বিতীয় স্ত্রী মল্লিকা মাহফুজ খাবার টেবিলে খাবার নিয়ে কার জন্য অপেক্ষা করছেন। আমি সেসবে মাথা না ঘামিয়ে রুমে যেতে যাব, এমন সময় তিনি বেশ উৎসাহ নিয়ে বললেন, হুররাম, এসে গেছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি কপালে বিরক্তির ভাঁজ ফেলে ওনার দিকে বললাম, কেন কেন আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? আমরা একসাথে গল্প করতে করতে খাবার খাবো। তোমার বাবার কাছ থেকে শুনেছি তোমার নাকি হালিম ভীষণ প্রিয়, তাই আমি আজ তোমার জন্য হালিম রান্না করেছি, চলো একসাথে খাই। হাসি মুখে বললেন মল্লিকা। আমি আগের মতো করে বললাম, আপনার হালিম আপনি খান। আমার মায়ের হাতে রান্না করা হালিম প্রিয় ছিল। আমার মায়ের হাতে রান্না করা সব খাবার আমার প্রিয় ছিল। আমার মা নেই, তাই এখন আমার কোনো প্রিয় খাবার নেই। আমার কথা শুনে মল্লিকার হাসিমুখ মলিন হয়ে গেল। শান্ত গলায় বললেন, আমরা কি বন্ধু হতে পারি না হুররাম? মা না মানো, অ্যাটলিস্ট ফ্যামিলির একজন সদস্য মানতে পারো। আমি তোমায় কখনো হার্ট করেছি হুররাম? তাহলে তুমি কেন আমায় হার্ট করছো? আমি আগে থেকে ক্ষত বিক্ষত মিসেস মল্লিকা মাহফুজ, আর একজন আহত মানুষকে বারবার আহত করা যায় না। আপনার আমাকে হার্ট করার কোনো প্রয়োজন নেই। আমাকে হার্ট করার জন্য আপনার উপস্থিতি যথেষ্ট। এতটুকু বলে হনহন করে রুমে চলে গেলাম। মায়ের মৃত্যুর পর থেকে আমি অতিরিক্ত মাত্রায় ডিপ্রেশনে ভুগছিলাম। সারাক্ষণ নিজেকে ঘরবন্দি করে রাখতাম, কিছুই ভালো লাগতো না। ইচ্ছে করতো মায়ের কোলে গিয়ে শুয়ে থাকি, কিন্তু সেটা সম্ভব ছিল না। ডিপ্রেশনের অতল গহ্বরে আমি আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল আমার কেউ নেই, আমাকে কেউ ভালোবাসে না। আমার এই অবস্থা দেখে বাবা আমায় সাইকিয়াট্রিস্ট দেখান। আস্তে আস্তে থেরাপির মাধ্যমে আমি সুস্থ হচ্ছিলাম। ঠিক সেই সময়টাতে বাবার দ্বিতীয় বিয়ে করা আমায় আবার ডিপ্রেশনের অতল গহ্বরে ফেলে দিল। পুনরায় আমার ভেতরে থাকা সমস্যাগুলো জেগে উঠতে লাগলো। তবে এবার আমি আর কোনো থেরাপি নিলাম না, কারণ আমি আর ভালো হতে চাই না। প্রতিদিন যখন মল্লিকা মাহফুজকে আমার মায়ের রুম থেকে বেরোতে দেখি, আমার মায়ের রান্নাঘরে রান্না করতে দেখি, মায়ের পুরো সংসারের চাবি তার আঁচলে দেখি, আমি প্রতিদিন একবার করে মারা যাই। আমি তাকে আমার বাবার দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নিয়েছিলাম, কিন্তু এই সংসার আমার মায়ের জায়গায় মেনে নিতে পারছিলাম না। এই সংসার আমার মায়ের, সে তিল তিল করে এই সংসার গড়ে তুলেছে। নিজের মধ্যকার হতাশা চূড়ান্ত মাত্রায় বাড়ছিল। ঠিক তখনই আমার জীবনে আলো হয়ে এলেন মেহেরিন মোস্তফা, আমাদের মেহেরিন ম্যাম। মেহেরিন ম্যামের সাথে আমার পরিচয় বেশ অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে দিয়ে হয়। সেদিন ছিল বুধবার। অন্যান্য দিনের মতো আমি স্কুলের জন্য বেরিয়েছিলাম। বাবার দ্বিতীয় বিয়ের তখন 1 বছর হয়ে গেছে। আমি ক্লাস 10-এ উঠেছি, সিদ্রা ক্লাস 6-এ। সেদিন ছিল গ্রীষ্মের কোনো এক রৌদ্রোজ্জ্বল দিন। কাঁধে স্কুল ব্যাগ, মাথায় সাদা স্কার্ফ পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমি সিলেটের এক স্বনামধন্য প্রাইভেট স্কুলে পড়ি, যদিও সেটা শুধু স্কুল না, স্কুল অ্যান্ড কলেজ। বাসা থেকে স্কুল বেশি দূরে না হয় সকালবেলা হেঁটে স্কুলে যাই। সেদিন এমন আনমনে হাঁটছিলাম, হঠাৎ রাস্তায় লোকজনের ভিড় দেখে কৌতূহলবশত সেখানে গেলাম। ভিড় ঠেলে সামনের দৃশ্য দেখে কিছু সময়ের জন্য আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। সামনে এক 24-25 বছর বয়সী তরুণী পড়ে আছেন। আমি তাকে চিনি। তিনি আমাদের স্কুল শাখার ম্যাথ টিচার মেহেরিন মোস্তফা। ম্যামের জ্ঞান আছে, কিন্তু উঠতে পারছেন না। সম্ভবত পায়ে আঘাত পেয়েছেন। পরনে কালো রঙের এক জামদানি শাড়ি, ফুল স্লিভ কালো ব্লাউজ এবং সাদা হিজাব। পায়ে আঘাত পাওয়ার সাথে শাড়িতে পা পেঁচিয়ে যাওয়ায় উঠে দাঁড়াতে পারছেন না। পাশের 15-16 বছরের ছোকরা রিক্সাওয়ালা বারবার তার কাছে মাফ চাইছে। আপা, রাগ করিয়েন না, এখন থেকে আস্তে রিক্সা চালাবো। কারটা যে হঠাৎ চলে আসবে বুঝতে পারিনি। কিন্তু কি আশ্চর্য, কেউ বেচারিকে উঠতে সাহায্য করছে না। হাসপাতালে নিয়ে যাচ্ছে না, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ম্যাম ব্যথায় কাতরাচ্ছেন, চোখ ফেটে পানি আসছে, কিন্তু কথা বলতে পারছেন না। আমি রীতিমতো দৌড়ে ম্যামের কাছে যাই। সেই ছোকরা রিক্সাওয়ালাকে বলি, তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাফ চাইলে সব সলভ হয়ে যাবে?
ওনাকে যে হাসপাতালেও নিয়ে যেতে হবে সেইটুকু সেন্স নেই ইডিয়েট। আমায় ওনাকে তুলতে সাহায্য করুন। অনুশোচনায় থাকা রিক্সা চালক জি আফা বলে আমাকে মেরিন ম্যামকে তুলতে সাহায্য করলো। তার রিক্সায় করে আমি ম্যামকে হাসপাতালে নিয়ে গেলাম। মেরিন ম্যামের পা মচকে গেছে। রিক্সা থেকে পড়ে যাওয়ায় বেশ কিছু জায়গায় আঘাত পেয়েছেন, তবে গুরুতর নয়। দুহাতের কনুইয়ের দিকে কিছুটা ছিলে গেছে আর কোমরে হালকা ব্যথা পেয়েছেন। ডাক্তার মেডিসিন দিয়ে তাকে বিশ্রাম নিতে বললেন। মেহরিন ম্যামের মা বাবাকে জানানো হয়েছে, তারা আসছেন। বর্তমানে আমি একটা কেবিনে মেহরিন ম্যামের সামনে বসে আছি। তিনি বেডে শুয়ে আছেন, আগের থেকে বেটার ফিল করছেন। আমাকে দেখে বললেন, তুমি বোধহয় স্কুলের জন্য বেরিয়েছিলে তাই না? আমি হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নাড়ালাম। আমার জন্য আজকে তোমার ক্লাস মিস হয়ে গেল। কোনো ব্যাপার না ম্যাম, আপনি আমার শিক্ষক। একজন শিক্ষার্থী হিসেবে এটা আমার দায়িত্ব। আপনাকে ফেলে রেখে আমি ক্লাসে গিয়েও শান্তি পেতাম না, কারণ ক্লাস শিক্ষক ছাড়া অসম্পূর্ণ। আমি তোমার শিক্ষক না হলে সাহায্য করতে না বুঝছি? করতাম, একজন মানুষ হিসেবে। আমার কথা শুনে মেহরিন ম্যাম হাসলেন। হাসলে ওনার গালের দুপাশে দুটি টোল পড়ে, দেখতে ভীষণ সুন্দর লাগে। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? আমি আমার নাম বললাম, হুররাম ওয়াজেদ। এবার 10-এ উঠেছি। আর্গন সেকশন। ও, তার মানে নিউ 10 আর্গন সেকশনের। তাহলে তো খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে, কারণ আর্গনের ম্যাথ সাধারণত আমি পাই। মেহরিন ম্যামের কথা সত্যি হলো। ম্যাম সত্যি আমাদের ম্যাথ পেলেন। প্রত্যেক স্কুল কলেজে একজন কি দুজন ক্রাশ ম্যাটেরিয়াল টিচার থাকেন, যাদের দেখি স্টুডেন্টরা ক্রাশ খায়। তাদের সামনে নিজেকে সবসময় ভালো প্রমাণ করতে চায়। আর কারো পড়া শিখে আসুক বা না আসুক, সেই টিচারের পড়া অবশ্যই শিখে আসে। স্কুল শাখায় মেহরিন ম্যাম ছিলেন সে ধরনের টিচার। মেয়েরা চাইতো মেহরিন ম্যামের মতো হতে, আর ছেলেরা চাইতো মেহরিন ম্যামের মতো বউ পেতে। শিক্ষিকা যে মায়ের মতো, এটা মেহরিন ম্যামের ক্ষেত্রে মানতে তারা নারাজ ছিল। অবশ্য মেহরিন ম্যাম ছিলেনই এমন যে তাকে যে কারো পছন্দ হবে। সুন্দর চেহারা, শালীন পোশাক এবং আকর্ষণীয় পার্সোনালিটির একজন ব্যক্তি। তিনি না অতিরিক্ত নরম ছিলেন আর না অতিরিক্ত শক্ত। দুটো ব্যালেন্স করে চলাতে তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। তাকে দিয়ে খুব ভালোভাবে স্টুডেন্ট হ্যান্ডেল করা যেত। তিনি শিক্ষক হিসেবে ছিলেন অসাধারণ। তাকে প্রশ্ন করলে তিনি কখনো বিরক্ত হতেন না। এক কথা 10 বার রিপিট করতে তার কোনো সমস্যা ছিল না। তিনি ছিলেন একেবারে স্টুডেন্ট ফ্রেন্ডলি। স্টুডেন্টরা তাদের প্রবলেম নির্দ্বিধায় তার কাছে শেয়ার করত। তিনি সেসব শুনে সাধ্যমতো সমাধান দিতেন। আমি যখন 9-এ ছিলাম, তখন 9-এর ক্লাস দুটো শাখায় বিভক্ত ছিল, আর দুর্ভাগ্যজনকভাবে আমাদের শাখার ম্যাথ ক্লাস মেহরিন ম্যাম পেলেন না। তিনি এবছর পেয়েছিলেন অপর শাখার ম্যাথ। তা নিয়ে সেই শাখার স্টুডেন্টদের ভাবের শেষ ছিল না। তাদের দেখে মনে হয়েছিল তারা মেহরিন ম্যামের ক্লাস পায়নি। দরিয়ায় নূর পেয়ে গেছে। আমি যখন 7-এ ছিলাম তখন মেহরিন ম্যাম স্কুলে এসেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের কথা কি বলবো, এই কয়েক বছরে একবারও আমাদের সেকশনে মেহরিন ম্যামের ক্লাস পড়েনি। সবসময় অন্য সেকশনে পড়তো। মাঝে মাঝে যখন আমাদের ম্যাথ টিচার অনুপস্থিত থাকতেন, তখন তিনি আমাদের ক্লাস নিতে আসতেন। সেই সময়টা ওনার সাথে ভীষণ দারুণ কাটতো। মনে হতো, ইস, যদি প্রতিদিন ওনার ক্লাস করতে পারতাম। মেহরিন ম্যাম আমাকে চিনতে পারেননি, কারণ আমি ওনার রেগুলার স্টুডেন্ট না। না হলে তিনি তার রেগুলার স্টুডেন্টদের চেহারা ভুলেন না। তবে আনন্দের বিষয় হলো, এবার আমাদের সেকশনের ম্যাথ উনিই পাবেন। মেহরিন ম্যামকে নিয়ে একটা ঘটনা শেয়ার না করলেই না। আমার আজও মনে আছে সেই ঘটনা। একবার অ্যাসেম্বলিতে কলেজ শাখার ছেলেরা অনেক কথা বলছিল। তাদের বারবার ওয়ার্নিং করা সত্ত্বেও তারা ঠিক হয়ে দাঁড়াচ্ছিলই না। নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করছিল না। কলেজ ইনচার্জ ঢালি স্যার অনেকবার ধমক দিয়ে অনেক বলেও তাদের থামাতে পারছিলেন না। সেদিন এমনিতেই কোনো কারণে মেহরিন ম্যামের মেজাজ খারাপ ছিল, আর কলেজের স্টুডেন্টদের এমন বেয়াদবি যেন আগুনে ঘি ঢাললো। মুহূর্তেই তার মেজাজ আরো বিগড়ে গেল। রাগে লাল হওয়া চেহারা নিয়ে হন হন করে হেঁটে কলেজ ইনচার্জের জায়গায় দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে চিৎকার দিয়ে বললেন, কি সমস্যা তোমাদের? স্যার যে বারবার চুপ থাকতে বলছে, কথা কানে যাচ্ছে না? এত বেয়াদব কেন তোমরা? তোমাদের আমরা এই শিক্ষা দেই? কে কথা বলবে বলো, দেখি কে কথা বলে।
এখন থেকে যে একটা শব্দ করবে তাকে যদি লাথি মেরে কলেজের গেটের বাইরে ফেলে না আসি, তাহলে আমার নাম মেহরিন মোস্তফা নয়। এতে যদি আমার চাকরি চলে যায় তাহলে চলে যাক, কিন্তু তোমাদের মতো বেয়াদবদের আমি সোজা করে যাব। চারদিকে তখন পিনপতন নীরবতা। যারা এত সময় কথা শুনছিল না, বারবার ওয়ার্নিং করা সত্ত্বেও রুল ব্রেক করছিল, তারা মেহরিন ম্যামের সেই একটা ধমকে একেবারে চুপ হয়ে গিয়েছিল। পুনরায় কিছু বলার সাহস তাদের মধ্যে ছিল না। সেই সাথে অবাক হয়েছিল এটা ভেবে যে মেহরিন ম্যাম এভাবে কথা বলতে পারেন এত শক্তভাবে। তারা সবসময় মেহরিন ম্যামের নরম দিকটাই বেশি দেখেছে। অন্যান্য টিচাররাও সেদিন অবাক হয়ে তাকে দেখেছিলেন। সেই সাথে স্টুডেন্টদের এভাবে শায়েস্তা হতে দেখে নিজেদের মধ্যে হেসেছিলেন। মেহরিন ম্যাম কথা বলা শেষ করে পুনরায় নিজের জায়গায় এসে দাঁড়ালেন। পুরো অ্যাসেম্বলি তিনি আর কোনো কথা বলেননি। সেই সাথে কলেজ শাখার সব স্টুডেন্ট, পুরো অ্যাসেম্বলি নীরব রইল। মুখ থেকে একটা রা পর্যন্ত বের করেনি তারা। সেদিন এক স্কুল শাখার ম্যাথ টিচারের ধমকের সামনে পুরো কলেজ শাখা চুপ হয়ে গিয়েছিল। আমি সেদিন থেকে মেহরিন ম্যামের ডাই হার্ট ফ্যান। এখন বুঝতে পারলাম ওনার মতো সবাই কেন হতে চায়। ওনার ব্যক্তিত্বই ছিল সেরকম। ট্রেনে ওঠার পর জীবন অনেকটা ব্যস্ত হয়ে উঠল। সামনের প্রি টেস্ট, বোর্ড পরীক্ষার প্রস্তুতি সব মিলিয়ে একটা ব্যস্ত সময় পার করছিলাম। সারাদিন স্কুল থেকে প্রাইভেট, আর প্রাইভেট থেকে সোজা রুমে। বাড়ির কারোর সাথে তেমন কথা হয় না, শুধু সিদ্রা ছাড়া। বাবার দ্বিতীয় স্ত্রী মানে মল্লিকা আন্টির সাথে আমার সম্পর্কে কোনো উন্নতি হয়নি। তিনি থাকেন নিজের মতো, আমি থাকি আমার মতো। আমি ওনাকে আমার ধারে কাছে আসতে দেই না। ড্রয়িং রুমে দাদার ব্যবহৃত একটা পুরনো ইজি চেয়ার থাকে। দাদার মৃত্যুর পর সেটা খালি পড়ে থাকতো, কারণ সেটা কেউ ব্যবহার করতো না। কিন্তু গত 1 বছর ধরে সেটা ব্যবহার হচ্ছে। প্রতিদিন স্কুল থেকে ফিরে দেখি মল্লিকা আন্টি সে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে উপন্যাস পড়ছেন। তার কোমর অবধি লম্বা চুল বেনি করে সামনে ফেলে রাখেন। পরনে সব সময় থাকে বিভিন্ন রঙের তাঁতের শাড়ি। আমি মানতে না চাইলেও এটা সত্যি যে মল্লিকা আন্টি দেখতে অনেক সুন্দর। বয়স হবে 35-এর কাছাকাছি। তাকে দেখতে 90 শতকের কোনো উপন্যাসের নায়িকা লাগে। মাঝে মাঝে তার বেনুনি করা চুলগুলো দেখলে মনে হয় তাতে কিছু বেলি ফুল গুজে দিলে সুন্দর লাগবে। ইস হুররাম, এসব কি আবল তাবল বলছিস? তুই মল্লিকার প্রশংসা করছিস? সে মনিও হুররাম, সে মনিও। নিজেকে নিজে বকলাম। আমার পায়ের শব্দ শুনে মল্লিকা আন্টি বই থেকে মুখ তুলে এক নজর আমার দিকে তাকিয়ে পুনরায় বই পড়ায় মনোযোগী হয়ে গেলেন। আমার অবশ্য এতে কিছু যায় আসে না। এই মহিলাকে আমার বিষ লাগে। ডাইনিং টেবিলে এসে দেখলাম আমার জন্য খাবার সব আগে থেকে সাজিয়ে ঢেকে রাখা। যেদিন আমি সোজা সাপটা তার সাথে বসে হালিম খেতে নিষেধ করেছিলাম, সেদিন থেকে তিনি আর কখনো আমায় তার সাথে খেতে বলেননি। ব্যাস, খাবার সাজিয়ে রেখে দিতেন। আমি সেটা দেখে ভাবি, এসব নাটকের কি দরকার আছে, যত সব ঢং। এভাবে কিছুদিন কেটে গেল। নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখার পরেও মনের মধ্যে শান্তি পাচ্ছিলাম না। কোথাও যেন একটা চাপা কষ্ট রয়েই গিয়েছিল। ক্লাসে চুপচাপ বসে থাকতাম। টিচার এসে ক্লাস করাতেন, সেগুলো নোট করতাম। আর ছুটির পর প্রাইভেট পড়া শেষ করে সোজা বাসায় ফিরতাম। বন্ধু বান্ধব, সোশ্যাল সার্কেল, কারোর সাথে কথা বলতে ভালো লাগতো না। আমাদের সবার প্রিয় মেহরিন ম্যামের ক্লাসেও আগের মতো উৎসাহ কাজ করে না। সবকিছু পানসে লাগে। ব্যাস, জীবন চলছে জীবনের মতো। মাঝে মাঝে মনে হয় কেউ যদি আমার পাশে বসে কিছু সময় আমার কথা শুনতো, আমার সব কথা সে খুব মনোযোগের সাথে শুনতো, আমার দুঃখটা অনুভব করতে পারতো, আমার কাঁধে হাত রেখে বলতো, ইটস ওকে হুররাম। মাঝে মাঝে এরকম ঘটে যায়। আমাদের সব ভুলে সামনে আগাতে হবে। অবশেষে আল্লাহ আমার সেই ইচ্ছেটাও পূরণ করলেন। আমার লাইফে মেহরিন ম্যামকে পাঠালেন। টিফিনের ব্রেক চলছিল। স্কুল ও কলেজের বিশালাকার মাঠে স্টুডেন্টরা খেলছে, গল্প করছে। আমি একটা ছাত্রী চাউনিতে একা বসে স্কুলের মাঠে থাকা বড় শিমুল গাছটার দিকে তাকিয়ে আছি। তীব্র দাবদাহে জনজীবনের অবস্থা বিপন্ন। আকাশ পরিষ্কার। একপাশে একখণ্ড সাদা তুলোর মতো মেঘ জমে আছে। বাচ্চা স্টুডেন্টদের খিলখিল হাসির আওয়াজ এখান থেকেও শোনা যাচ্ছে। আমি আকাশের দিকে তাকিয়ে আছি। এমন সময় পাশে কাউকে বসে থাকতে অনুভব করলাম। পাশে তাকিয়ে দেখলাম মেহরিন ম্যাম আমার পাশে বসে আছেন। গাঢ় নীল জামদানি শাড়িতে তাকে আজ সত্যি অনেক সুন্দর লাগছে। ম্যাম খুব সুন্দর করে শাড়ি পরেন।
এতটাই মার্জিতভাবে পড়েন যে শরীরের একটা অংশ বের হয় না। আমার দিকে তাকিয়ে তিনি হাসি মুখে বললেন, আমার আম্মু আজকে পাটিসাপটা করেছেন, অনেকগুলো দিয়েছে। এতগুলো আমি খাই না, তাই ভাবলাম আমার সবচেয়ে শান্ত স্টুডেন্টের সাথে আজ টিফিন শেয়ার করি। এই বলে ম্যাম একটা পিঠা আমার দিকে বাড়িয়ে দিলেন। মায়ের কথা বলতে আমার মন খারাপ হয়ে গেল, তবু আমি তার কাছ থেকে পিঠা নিলাম। ম্যাম অনেক সময় আমার সাথে তার বাড়ির গল্প, স্কুল লাইফের গল্প, কলেজ লাইফের গল্প করলেন। আমি নীরব শ্রোতার মতো সব শুনে গেলাম। এক পর্যায়ে তিনি বললেন, কোনো প্রবলেমে আছো হুররাম? আমার সাথে শেয়ার করতে পারো। না ম্যাম, আমি ঠিক আছি। কিন্তু তোমার চোখ অন্য কাহিনী বলছে। কি বলছে? বলছে আমার ভেতর অনেক কথা জমে আছে। আমি চাই কেউ আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনুক, আমাকে ফিল করুক। ডিয়ার স্টুডেন্ট, আমি তোমার সব কথা শুনবো যদি তুমি আমার সাথে শেয়ার করো। আমি সব জানতে চাই। আমার ক্লাসের সবচেয়ে নীরব স্টুডেন্টের এই অস্বাভাবিক নীরবতার কারণ কি? আমি চাই আমার স্টুডেন্ট যদি কোনো ট্রমার মধ্যে দিয়ে যায়, তাহলে সে যেন সেটা হিল করে, সেটা যেন নিজের মধ্যে চাপা দিয়ে না রাখে। কারণ ট্রমা একসময় ভয়াবহ নাইটমেয়ারে পরিণত হয়। আমার হাতের ওপর হাত রেখে বললেন মেহরিন ম্যাম। তার এই স্পর্শতে ছিল এক ধরনের ভরসার ছোঁয়া, এক অকৃত্রিম মমতা, যা আমি এতদিন ধরে চাতক পাখির ন্যায় খুঁজে চলেছিলাম। আমি না চাইতেও সেদিন নিজের ভেতরে জমে থাকা সব ক্ষত মেহরিন ম্যামকে দেখিয়েছি। সব শুনে মেহরিন ম্যাম কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন, এটা জরুরি না যে যা আমরা আগে দেখে এসেছি সবসময় সেটাই হবে। মুদ্রার অন্য পিঠও থাকে হুররাম। আপনি আমায় জাজ করছেন ম্যাম? অভিমান নিয়ে বললাম আমি। তা শুনে তিনি হালকা হেসে বললেন, ধুর বোকামে, আমি তোমার মেন্টর। আমি কেন তোমায় জাজ করব, যেখানে আমি জানি যে তুমি আমার এক নাদান বাচ্চা। আমি শুধু তোমায় বোঝাচ্ছি যে মাঝে মাঝে আমরা একটা সহজ বিষয়কে অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলি। আমাদের কাছে দূর থেকে দেখে মনে হয় বিষয়টা ভয়ানক, জটিল, কিন্তু আদতে সেটা অনেক সহজ। পার্থক্য আমাদের দৃষ্টিভঙ্গির। আমি কিভাবে তাকে আমার মায়ের জায়গায় মেনে নেব ম্যাম? আপনি পারবেন আপনার মায়ের জায়গায় অন্য কাউকে মেনে নিতে? ম্যামের দিকে তাকিয়ে দুঃখী গলায় বললাম। ম্যাম আগের ন্যায় শান্ত কণ্ঠে বললেন, কে বলেছে তোমায় তাকে তোমার মায়ের জায়গায় মেনে নিতে? সন্তানের কাছে তার মায়ের জায়গা সবসময় অমূল্য হয়। সেটা কখনো রিপ্লেস করা যায় না, কাউকে দেওয়াই যায় না। তুমি শুধু তাকে তোমার বাড়ির একজন সদস্য হিসেবে মেনে নাও। একজন সদস্য। তাকে তোমার বাবার স্ত্রীর মর্যাদা দিয়ে দাও। সেটা আমি তাকে অলরেডি দিয়ে দিয়েছি। গুড। তাহলে তো তুমি অনেক ম্যাচিওর। সবসময় মনে রাখবে হুররাম, কেউ কারো জায়গা নিতে পারে না। সবার জন্য তার নিজস্ব জায়গা থাকে। মল্লিকা আন্টি কখনোই তোমার মায়ের জায়গা নিতে পারবে না, আর না সে কখনো সেই জায়গায় ছিল। সে তোমার বাবার আরেকজন স্ত্রী। তাকে তোমার সেই হিসেবে সম্মান করা উচিত। তুমি যেমনটা বললে সে কখনো তোমার সাথে মিসবিহেভ করেনি, তাহলে তুমি কেন তার সাথে মিসবিহেভ করবে? একজন মানুষের সাথে আরেকজন মানুষ কেন কোনো কারণ ছাড়াই খারাপ ব্যবহার করবে? এটা কি ঠিক? তুমি নিজে যুক্তি খাটিয়ে বলো। হুররাম, জীবনটা অনেক বড় আর জটিল। তুমি এখনো অনেক ছোট। জীবনকে তুমি এখনো ফেস করতে শিখোনি। আমাদের সবার একটা করে ব্যাক স্টোরি থাকে, সেখানে অনেক পাওয়া না পাওয়ার গল্প থাকে। মল্লিকা আন্টির জীবনের গল্প তুমি জানো না। সে কি পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনে গিয়েছে, তার স্ট্রাগলের গল্প তুমি জানো না। তাই কারো সম্পর্কে না জেনে তাকে খারাপ বলা ঠিক না। অপ্রাপ্তির খাতা সবার থাকে। তোমার জীবনে যেমন মা মিসিং, তার জীবনে হয়তো একটা সন্তান মিসিং। সে হয়তো একটা সুন্দর সুস্থ স্বাভাবিক সংসারের আশায়, তোমাদেরকে নিজের সন্তান হিসেবে পাওয়ার আশায় বিয়েটা করেছে। না হলে তুমিই বলো, তুমি আজ অব্দি তাকে যত কথা শুনিয়েছ, সে কি তার একটারও জবাব দিয়েছে? সে তো চাইলে পারতো তোমার সাথে তোমার মতো আচরণ করতে, তোমার সাথে সৎ মায়ের মতো আচরণ করতে। তার কি এমন যায় আসতো? তুমি খেলে কি না খেলে তাতে তার কি যায় আসে? তবুও তো সে প্রতিদিন তোমার জন্য খাবার বেড়ে রাখে, সকাল সকাল উঠে তোমার টিফিন তৈরি করে রাখে। নিজে কিছু কিনতে গেলে সবসময় তোমার আর তোমার বোনের জন্য কিছু কিনে নিয়ে আসে। সে চুপ থেকে তোমাদের খেয়াল রাখছে, হয়তো এই জন্য যে সেই সত্যিই তোমার জীবনে তোমার মায়ের ছায়া হয়ে উঠতে চাইছে।
তোমার মায়ের অভাব পূরণ করার চেষ্টা করছে, তোমার আরেকজন মা হয়ে উঠতে চাইছে। এসব লোক দেখানো, সবাইকে সে দেখাতে চায় সে কত ভালো, আর আমরা কত খারাপ। আমার কথা শুনে মেহেরিন ম্যাম হেসে বললেন, কার ভেতরে কি চলছে সেটা আমরা কেউ জানি না হুররাম। তুমি না জেনে এভাবে বলতে পারো না। জরুরি না যে সাজির সাথে যা হয়েছে তোমার সাথেও তাই হবে। প্রত্যেকটা মানুষ আলাদা হয় হুররাম, সবাইকে এক মাপকাঠিতে বিচার করতে নেই। তুমি জানো না তুমি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে আছো। আল্লাহ তোমার বাবার দ্বিতীয় স্ত্রীর জায়গায় একজন ভালো মানুষ দিয়েছেন। তোমাদের মধ্যে কোনো অশান্তি নেই, তোমার সবকিছু আগের মতো আছে। মল্লিক আন্টি তোমার কোনো বিষয়ে কখনো হস্তক্ষেপ করেননি, বরং যথাসম্ভব তোমাদের খেয়াল রাখার চেষ্টা করছেন। এটা নেয়ামত ছাড়া আর কি। কয়জনের সৎমা এমন ভালো হয়? তোমাকে আল্লাহ দিয়েছেন। কারো মা চিরকাল বেঁচে থাকে না। আমাদের সবাইকে কখনো না কখনো মরতে হবে। তুমি তো তাও লাকি, তুমি তোমার মাকে 13 বছর পর্যন্ত পেয়েছ। চিন্তা করো সেই শিশুটার কথা, যার মা তার শিশু অবস্থায় মারা যায়, বা যে শিশুটার মা তার জন্মের সময় মারা যায়, বা যে শিশুটাকে তার বাবা ও সৎমা এতিমখানায় দিয়ে দিয়েছে। তুমি কি তাদের চেয়ে খারাপ অবস্থায় আছো? তোমার উচিত সব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করা, কারণ আল্লাহ বলেছেন, ইফ ইউ আর গ্রেটফুল আই উইল গিভ ইউ মোর। সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 7। আমি আমার মাকে ভুলতে পারবো না ম্যাম। আমার বাচ্চা, তোমায় কেউ ভুলতে বলছে না। সন্তান কখনো তার মাকে ভুলতে পারে না। আমি তোমাকে এটা বোঝাতে চাইছি, তুমি ব্যাস ওনার সাথে খারাপ ব্যবহার করো না। তুমি যদি ওনার সাথে ভালো আচরণ না করতে পারো, তাহলে এমন আচরণও করো না যাতে উনি কষ্ট পান। আমাদের কাউকে কষ্ট দেওয়ার অধিকার নেই হুররাম। মনে রাখবে আমাদেরকে প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। আমি চাই তুমি তার সাথে একটা বোঝাপড়া করে নাও। মানুষ আলাদা অঞ্চল থেকে আসা লোকদের সাথে রুমমেট হিসেবে থাকতে পারে, তাহলে তুমি কেন ওনার সাথে এক ছাদের তলায় থাকতে পারবে না? আমি চাই তার প্রতি তোমার আচরণ শিথিল হোক। সে যদি তোমার সাথে ভালো হয়ে থাকতে চায়, তুমিও তার সাথে ভালো হয়ে থাকো। জীবনটা এরকমই হুররাম, সবকিছু আমাদের ইচ্ছা মতো হবে না। কিছু জিনিস আমাদের জন্য পরীক্ষা হিসেবে রাখা হয়। আমাদের তার সাথে মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হয়, সবর করতে হয়। আমি চাই না তুমি আল্লাহর আদালতে অপরাধী হও। উনি কিন্তু আল্লাহকে বলতে পারবেন, ইয়া আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তুমি কিন্তু সেটা বলতে পারবে না। সো বি ব্রেভ। আমাদের কাঁধে হাত রেখে বললেন মেহেরিন ম্যাম। আমি তার কথার উত্তরে কিছুই বললাম না, চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম। আমি হয়তো একটু বেশি করে ফেলেছি। মেহেরিন ম্যাম অবশ্য খারাপ বলেননি। ভালো আচরণ না করতে পারি, অ্যাটলিস্ট খারাপ আচরণ করা উচিত না। এসব ভাবতে ভাবতে বাড়ি ফিরছিলাম। মাথায় তখন মেহেরিন ম্যামের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। মনে মনে ঠিক করলাম, মল্লিক আন্টি যেহেতু আমার সাথে কোনো ধরনের খারাপ আচরণ করছেন না, তাহলে আমিও তার সাথে কোনো প্রকার খারাপ আচরণ করব না। আমি এমন না, আমার মা আমাকে এমন শিক্ষা দেননি। তবে মল্লিক আন্টিকে আমি কোনোদিন মন থেকে মেনে নিতে পারবো না। দুঃখিত, এটা আমার ব্যর্থতা। এসব ভাবতে ভাবতে ড্রয়িং রুমে পা রাখতে সামনের দৃশ্য দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। ড্রয়িং রুমে আমার সিদ্রার বাবা মায়ের একসাথে একটা ফ্যামিলি ফটো লাগানো ছিল। বাবা মা পাশাপাশি দাঁড়ানো, আমি বাবার পাশে দাঁড়ানো, আর সিদ্রা মায়ের কোলে। সিদ্রা যখন 3 বছরের ছিল, তখন আমরা সবাই জাফলং ঘুরতে গিয়েছিলাম। সেখানে ছবিটা তোলা। মল্লিকা আন্টি ময়না খালাকে নির্দেশ দিচ্ছেন, ময়না, ড্রয়িং রুমে জুনাইদ এবং বাকিদের যে ফ্যামিলি ফটো টাঙানো, সেটা খুলে আমার রুমের ড্রয়ারে রেখে এসো। এভাবে ঘরে মানুষের ছবি টাঙিয়ে রাখা ঠিক না। ঘরে রহমতের ফেরেশতারা আসতে পারেন না। জি, আচ্ছা ভাবি, বলে ময়না খালা যেই ছবির ফ্রেমে হাত দেবেন, আমি রীতিমতো হুঙ্কার দিয়ে উঠলাম, ময়না খালা, খবরদার, আমাদের ফ্যামিলি ফটোতে হাত দেবেন না। আমার এমন হুঙ্কার শুনে ময়না খালা থতমত খেয়ে মল্লিক আন্টির দিকে তাকিয়ে বললেন, ভাবি, ছবি সরাতে হুররাম মামুনি নিষেধ করছে। মল্লিক আন্টি ড্রয়িং রুমের সোফার কভার লাগাচ্ছিলেন। আমার ময়না খালাকে দেওয়া ধমক সবকিছু তিনি শুনেছেন, সেই সাথে ময়না খালার কথা। তিনি অত্যন্ত শান্ত ভঙ্গিতে উঠে এসে আমাকে উদ্দেশ্য করে বললেন, মানুষের ছবি এভাবে টাঙিয়ে রাখতে নেই হুররাম। ঘরে রহমতের ফেরেশতারা আসেন না, সেজন্য সরাতে বলছি। তোমার অনুভূতিতে আঘাত করার জন্য নয়।
দেখুন, সবকিছুতে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করবেন না। আপনি যে হিংসেতে জ্বলে পুড়ে এসব করছেন, সেটা কি আমি বুঝতে পারছি না মনে করেছেন? চোখের সামনে সতীনের ছবি, তাও গোটা ফ্যামিলি সহ, সহ্য হবে কিভাবে? রাখতে হবে না কোনো ছবি, এটা আমার পরিবারের ছবি, আমার কাছেই রাখছি। সোজাসুজি বলুন আপনার আমার মাকে সহ্য হচ্ছে না। এই বলে দেয়াল থেকে ছবিটা তুলে সেটা সাথে নিয়ে রেগে রুমে চলে এলাম। চেয়েছিলাম ভদ্রমহিলার সাথে ভালো আচরণ করতে, কিন্তু এই মহিলা সেটার যোগ্য না। আমার এমন ঝাঁঝালো কথার প্রত্যুত্তরে মল্লিকা আন্টি কিছুই বললেন না, চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকলেন। একটু আগে স্বাভাবিক থাকা হাস্যোজ্জ্বল চেহারাতে এক ধরনের বিষণ্ণতার ছায়া পড়ল, কিন্তু তাতে আমি থোড়াই কেয়ার করি। যেতে যেতে বাবার গলা শুনলাম, হয়তো তিনি অফিস থেকে ফিরে এসে আমাদের সব কথা শুনেছেন। তিনি মল্লিকা আন্টিকে সান্ত্বনা দিয়ে বলছেন, আই এম সরি মল্লিকা, হুররাম বাচ্চা মানুষ, বুঝতে পারেনি। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি ওর পক্ষ থেকে ক্ষমা চাইছি। কোনো ব্যাপার না জুনায়েদ, আমি ওর কথায় কিছু মনে করিনি। মল্লিকা আন্টির কথা কানে এলো, তা শুনে আমি মুখ বেঁকিয়ে মনে মনে বললাম, যত সব ঢং, আমার বাপের সামনে ভালো সাজা। সেদিনের পর থেকে মেহরিন ম্যামের সাথে আমার বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠল। মেহরিন ম্যাম আমার মধ্যে কি এমন দেখেছিলেন কে জানে, যে আমি ওনার কাছে এতটা স্পেশাল হয়ে উঠলাম। কিন্তু ক্লাসে ছিলেন তিনি একদম প্রফেশনাল। আমার আর অন্যান্য স্টুডেন্টদের মধ্যে কোনো তফাৎ তিনি রাখেননি। সবাইকে সমানভাবে ট্রিট করতেন। আমার সাথে ওনার সম্পর্ক ভালো বলে উনি আমাকে কখনো পরীক্ষায় একটা নাম্বার বাড়িয়েও দেননি। কারণ ওনার মতে শিক্ষকতা ওনার কাছে আমানত। কোনো ধরনের স্বজনপ্রীতি করে তিনি তার খেয়ানত করতে পারবেন না। এর বাইরে মেহরিন ম্যামের সাথে আমার সময়গুলো বেশ ভালো কাটতে লাগলো। আমরা প্রায় একসাথে গল্প করতে করতে লাঞ্চ করি। ছুটির পর একসাথে ফুচকা আইসক্রিম খেতে যাই। আমি কিছু না বুঝলে সোজা ওনার কাছে চলে যাই। মেহরিন ম্যামের সাথে আমার বয়সের পার্থক্য অন্যান্য শিক্ষকদের চেয়ে তুলনামূলক কম হয়। আমাদের মেন্টালিটির অনেকটাই মিল ছিল। মেহরিন ম্যামের প্রাইভেট পড়তে সবাই পাগল ছিল। তিনি ব্যাচে সবাইকে পড়াতেন, একমাত্র আমাকে তিনি নিজের বাড়িতে পড়ানোর অফার দেন। আমি তা শুনে ইতস্তত করে বললাম, আসলে আপনার ফি দেওয়ার মতো সামর্থ্য আমার নেই ম্যাম। বাবার কাছ থেকে টাকা নিতে আমার ঘৃণা লাগে। তা শুনে মেহরিন ম্যাম হেসে বলেছিলেন, কোনো ব্যাপার না, তোমাকে আমি ফ্রিতেই পড়াবো। কাল আমার বাসায় চলে আসবে, সময় আমি তোমায় মেসেজ করে জানাবো। পরের দিন থেকে আমার মেহরিন ম্যামের বাড়িতে প্রাইভেট পড়া শুরু হলো। বিকাল 3টায় যেতাম আর 4:30টায় চলে আসতাম। ম্যামের বাড়িটা বেশ ছিমছাম, ফাউন্ডেশন দেওয়া একতলা ঘর, সবগুলো রুমে টাইলস লাগানো। উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির ঘরগুলো যেমন হয় আর কি। প্রথম দিন মেহরিন ম্যামকে সাদা এবং গাঢ় সবুজ রঙের সালোয়ার কামিজ পরে থাকতে দেখলাম। চুল খোলা রাখা, সামনে ওড়না শালীনভাবে দিয়ে রাখা, কিন্তু আজকে হিজাব নেই। অবশ্য ঘরে কে হিজাব পরে থাকে? আজকে আমি প্রথমবার ম্যামকে হিজাব ছাড়া দেখলাম। আশ্চর্য হয়ে দেখলাম, ম্যামের চুল কুসকুসে কালো নয়, বরং বাদামি এবং কালো রঙের মিশেল। চুল কোমর অবধি লম্বা না থাকলেও পিঠ অবধি ছড়িয়ে রাখা। এইভাবে ওনাকে সবচেয়ে বেশি সুন্দর লাগছে। মনে মনে ভাবলাম, ওনার ফিউচার জামাই আসলে অনেক লাকি, কারণ রূপগুণ দুটোই সে একসাথে পেতে চলেছে। আমাকে দেখে তিনি মুচকি হেসে বললেন, আরে হুররাম, চলে এসেছ? তোমারই অপেক্ষা করছিলাম, বসো। আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি মাথা নাড়িয়ে না বলে ওনাকে সালাম দিলাম। ম্যাম আমাকে 1 ঘন্টা পড়ালেন এবং বাকি আধা ঘন্টা আমার সাথে গল্প করলেন। ঘুরে ঘুরে নিজের বাড়ি দেখালেন, নিজের মা বাবার সাথে পরিচয় করালেন। ওনার বাড়িতে শুধু উনি আর ওনার মা বাবা থাকেন। ম্যামের কি কোনো ভাই বোন নেই? মনে মনে ভাবলাম। খেয়াল করলাম, ম্যামের মা বাবা একটু বেশি বৃদ্ধ। সাধারণত ম্যামের বয়সী ছেলে মেয়েদের মা বাবা অতটা বৃদ্ধ হয় না। তাছাড়া ম্যামের বাবার মাথার একপাশে কিছু চুল আছে, আর অন্য পাশ অস্বাভাবিকভাবে খালি দেখলাম। বিষয়টা আমার কাছে বেশ অদ্ভুত লাগলো। সাধারণত যাদের টাক থাকে তাদের চুল এরকম থাকে না। যাই হোক, আমার কি। সময় এভাবে দিব্যি কেটে যেতে লাগলো। মেহরিন ম্যাম এবং আমার বন্ডিং অনেক স্ট্রং হতে লাগলো। আমি মেহরিন ম্যামের কাছে ওনার অন্যান্য স্টুডেন্টদের থেকে আলাদা ছিলাম। কেন? আল্লাহ মালুম, কখনো জিজ্ঞেস করা হয়নি। থাক, আমি জেনেই বা কি করব। আমি এমন একজন মানুষকে আমার লাইফে পেয়েছি
যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি, হাসতে পারি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মেহেরিন ম্যাম আমাকে সাধারণত 1 ঘন্টা পড়ান, বাকি আধা ঘন্টা আমরা গল্প করি। আমি আমার প্রবলেম, অ্যাচিভমেন্ট সব ওনার সাথে শেয়ার করি। উনি ওনার লাইফের বিভিন্ন কাহিনী বলেন। আমরা একসাথে বিভিন্ন ডিশ রান্না করি, শাড়ি পরে ছবি তুলি, মনোপলি খেলি, মাঝে মাঝে ম্যামের মা বাবার সাথে গল্প করি, আরো কত কি। আমার এখনো মনে আছে, পহেলা ফাল্গুনে আমি আর মেহেরিন ম্যাম বাসন্তী কালারের শাড়ি পরে তাদের ছাদে ছবি তুলেছিলাম। আমি শাড়ি পরতে জানি না, উনি আমায় পরিয়ে দিয়েছেন। মেহেরিন ম্যামকে সেদিন বাসন্তী রঙের শাড়ি আর বেলি ফুলের মালা লাগানো খোপায় এত সুন্দর, প্রাণোজ্জ্বল, উৎফুল্ল লাগছিল। তাকে দেখে আমার মনে হয়েছিল শুধু প্রকৃতিতে নয়, বসন্ত বুঝি এবার মেহেরিন ম্যামের জীবনে এসেছে। প্রকৃতিতে যেমন সবসময় বসন্ত থাকে না, কখনো শীত, কখনো গ্রীষ্ম, কখনো বা বর্ষা থাকে, মেহেরিন ম্যামের জীবনেও সবসময়ের জন্য বসন্ত থাকলো না। আকাশ যেমন বর্ষাতে ঘন ঘোর কালো অন্ধকার মেঘে ঢেকে থাকে, তেমনি একদিন আমি মেহেরিন ম্যামের মুখেও বিষাদের ঘন কালো মেঘের অস্তিত্ব দেখতে পেলাম। প্রতিদিনকার মতো সেদিনও আমি ওনার কাছে পড়তে গিয়েছিলাম। মাঝখানে ওনার বাবা অসুস্থ থাকায় কয়েকদিন পড়াতে পারেননি, কিন্তু সেদিন মেহেরিন ম্যাম তার চিরায়ত স্বভাবের মতো আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলেননি, আরে এসে পড়েছ। সেদিন তিনি ছিলেন চুপ, একদম বরফের ন্যায় শীতল, শান্ত। তাকে দেখে মনে হচ্ছিল এই কয়েকদিনের ব্যবধানে তার বয়স অনেক বেড়ে গেছে। তার জীবনে আশা বলতে আর কিছুই বাকি নেই। আমার কি জিজ্ঞেস করা উচিত ওনার কি হয়েছে? অবশ্যই জিজ্ঞেস করা উচিত। উনি আমার মন খারাপের দিনে আমার পাশে থেকেছেন। এখন এটা আমার দায়িত্ব, ওনার মন খারাপের দিনে ওনার পাশে থাকা। ম্যাম, কোনো সমস্যা আছেন? ড্রয়িং রুমের পিন পিন নীরবতা ভেঙে বললাম আমি। মেহেরিন ম্যাম এক পলক আমার দিকে তাকালেন, তারপর বলল, তোমার মনে কখনো প্রশ্ন জাগেনি হুররাম, তুমি আমার কাছে এত স্পেশাল কেন? আমার এত স্টুডেন্ট থাকতে আমি তোমায় কেন এত স্নেহ করি? অবশেষে এতদিন আমার মধ্যে জমে থাকা প্রশ্ন মেহেরিন ম্যাম নিজে থেকে বললেন। আমি মুখে হাসি ফুটিয়ে বললাম, প্রশ্ন জেগেছে, কিন্তু পরক্ষণে মনে হয়েছে কিছু ভালোবাসার পেছনে কোনো কারণ থাকে না। সবসময় সবকিছুর কারণ খুঁজতে নেই। আমার কথা শুনে মেহেরিন ম্যাম মুখে হাসি ফুটানোর চেষ্টা করলেন, কিন্তু আজ তিনি ব্যর্থ হলেন। বললেন, তোমাকে স্নেহ করার পেছনে একটা অন্যতম কারণ হলো তুমি আমারই এক পুরনো ভার্সন হুররাম, আরেকটা আমি, সেজন্য তুমি আমার জন্য এত স্পেশাল। হুররাম, মাঝে মাঝে জীবনটা এত কঠিন লাগে যে মনে হয় নিঃশ্বাস থেমে গেলেই বুঝি শান্তি। কখনো যদি জান্নাতে যাই, তাহলে আমি আয়ুব আলাইসাল্লামকে অবশ্যই একটা প্রশ্ন করব, আর তা হলো, তিনি আল্লাহর ওপর ভরসা করে এতটা বছর ধৈর্যের সাথে নিজের রোগের বিরুদ্ধে লড়াই করার এত শক্ত মনোবল কিভাবে ধরে রাখতেন। শারীরিক ও মানসিকভাবে এতটা বিপর্যস্ত হওয়ার পরেও কিভাবে নিজেকে এত ধীরস্থির রাখলেন। মারিয়াম আলাইসাল্লামকে আমি জিজ্ঞেস করব, হে পবিত্র নারী, তুমি রবকে কিভাবে ভালোবেসেছিলে যে সবাই যখন তোমার চরিত্রে কালিমা লেপন করেছিল তখনও তুমি ধৈর্য ধরতে পেরেছিলে? কিভাবে এত সাহস এলো তোমার ভেতর? আমি কেন তা করতে পারছি না? আমি কি তাহলে এতটাই দুর্বল? সামনে থাকা দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলতে লাগলেন মেহেরিন ম্যাম। তার কথা শুনে বুঝতে পারলাম কোনো একটা কারণে আজ তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমি ওনার হাতের ওপর নিজের হাত রেখে সান্ত্বনা স্বরূপ বললাম, আপনি আমাকে আপনার এমন পেরেশানির কারণ বলতে পারেন। আমার কথা শুনে মেহেরিন ম্যাম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার যখন জন্ম হয় তখন আমার 2 ভাইয়ের একজনের বয়স 25, অন্যজনের 20। আমি মা বাবার অনেক বয়স হওয়ার পর জন্মগ্রহণ করেছিলাম। তার জন্য আমার মা বাবাকে কম কথা শুনতে হয়নি, সমাজের কাছে, আত্মীয় স্বজনদের কাছে, এমনকি আমার নিজের 2 ভাইয়ের কাছে। এই বয়সে বাচ্চা, ছি ছি, তারা আমার জন্য সমাজে মুখ দেখাতে পারছে না। সবাই তাদের পিঠ পিছে তাদের নিয়ে সমালোচনা করছে, সবাই ছি ছি করছে, যেন আমার বাবা মা আমাকে জন্ম দিয়ে বিরাট বড় পাপ করে ফেলেছে। আমার ভাইয়েরা কখনো আমায় মন থেকে ভালোবাসেনি, কোনোদিন মাথায় স্নেহের পরশ বুলিয়ে দেয়নি, বরং আমাকে দেখলে তাদের মুখটা ঘৃণায় ভরে উঠত, যেন আমি কোনো নাপাক জিনিস। আমার যেই সময়টায় তাদের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল
সে সময় আমি তাদের পাইনি। আব্বু একজন ডেন্টিস্ট ছিলেন। তিনি তার কষ্টে উপার্জিত হালাল টাকা দিয়ে আমার এক ভাইকে কানাডা, অন্য ভাইকে অস্ট্রেলিয়ায় পড়তে পাঠিয়েছিলেন। তারা সেখানে পড়াশোনা শেষ করে চাকরি পেয়ে বউ বাচ্চা নিয়ে সেটেল। কিন্তু সন্তান হিসেবে বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব তারা পালন করেনি। তারা এমন ভাবে সে দায়িত্ব এড়িয়ে গেছে যেন তাদের নিজেদের বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব নেই। তারপর একদিন মায়ের হার্টের সমস্যা শুরু হলো। তখন আমার বয়স 15-16 মতো হবে। ওপেন হার্ট সার্জারি করাতে হবে, তাতে অনেক টাকার দরকার। বাবার ততদিনে বয়স হয়েছে, হসপিটালে যাওয়ার মতো শারীরিক শক্তি ওনার শেষ হয়ে আসছে। চোখে ঘোলা দেখেন, দুর্বল অনুভব করেন। এমত অবস্থায় তিনি আশা নিয়ে তার 2 ছেলের কাছে হাত পাতলেন। হাজার হোক ওদের মা, ওরা ফিরিয়ে দেবে না। কিন্তু পৃথিবীতে কিছু ওলাদ আছে যারা জন্মের অকৃতজ্ঞ। বাবাকে আশ্চর্য করে দিয়ে তারা তাকে ফিরিয়ে দিল, জানিয়ে দিল তাদের কাছে কোনো টাকা নেই। বাবা যেন জমি বিক্রি করে মায়ের চিকিৎসা করায়, অথচ সে বছর বড় ভাই তার ছেলেকে ফেরারি গাড়ি কিনে দিয়েছিল। বাবা ভেতর থেকে ভীষণ ভেঙে পড়েছিলেন। আমি তখন তোমার বয়সী, সবকিছু বুঝতাম। আমার কারণে বাবা মা এবং ভাইয়েদের মাঝে এত দূরত্ব। তারা সেই যে গেল, আর কখনো দেশে আসেনি। একটাবার আমাদের দেখতে দেশে আসেনি। আমার জন্য, শুধুমাত্র আমাকে ঘৃণা করার কারণে বড় ভাইয়া আর ছোট ভাইয়া মায়ের চিকিৎসার টাকা দিতে রাজি হচ্ছে না। নিজের ওপর তখন ঘৃণা হতে শুরু হলো। আমি নিজের অস্তিত্ব নিয়ে আল্লাহর কাছে অভিযোগ জানাতে শুরু করলাম। ওনাকে বলছিলাম, কি দরকার ছিল আল্লাহ আমাকে আমার মা বাবার জন্য আযাব স্বরূপ পাঠানোর? আমি তাদের জন্য শুধু ভোগান্তি বয়ে এনেছি, ভালো কিছু বয়ে আনিনি। আমি তখন এতটাই ডিপ্রেসড ছিলাম যে আমি সুইসাইড অ্যাটেম্প্ট পর্যন্ত করার চেষ্টা করেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে আচমকা জীবনের প্রতি মায়া অনুভব করতে শুরু করি। আমি ব্যর্থ হই। সেই সময়টা আমি নিজেকে একদম ঘরবন্দি করিনি। আমার ভেতরে অনেক কথা জমেছিল, কিন্তু শোনার মতো কেউ ছিল না। এমন কেউ ছিল না যে আমার সব কথা শুনবে, আমাকে একটুখানি সান্ত্বনা দিবে। মা বাবা এমনিতে অনেক পেরেশানির মধ্যে ছিলেন। আমি আমার কথা বলে তাদের আর চিন্তায় ফেলে দিতে পারিনি। আমি নিজেকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করি। আমার মধ্যে থাকা ট্রমা আমার জন্য নাইটমেয়ারে পরিণত হয়েছিল। এক ধরনের অপরাধবোধ আমায় কুরে কুরে খাচ্ছিল। আর যখন মা বাবাকে দেখতাম তখন তা আরো বেড়ে যেত। আমি তাদের জন্য কিছুই করতে পারছিলাম না। আমি অনুভব করছিলাম আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। তারপর আঁতকে উঠে বললাম আমি। ম্যামের এমন হাসি মুখের আড়ালে যে এত দুঃখ লুকিয়েছিল তা কে জানতো। তারপর আর কি, বাবা তার পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করলেন। নিজের এত বছরের সঞ্চয় দিয়ে মায়ের অপারেশন করালেন। এত কিছুর পরেও বাবা আমায় ভোলেননি। আমি যে ডিপ্রেশনে শেষ হয়ে যাচ্ছি তা তিনি বুঝতে পেরেছিলেন। তিনি আমাকে সাইকোথেরাপিস্টের কাছে নিয়ে গেলেন। এতে আস্তে আস্তে আমি ঠিক হতে শুরু করি। সবার বাবা আমার বাবার মতো হয় না। আমার বাবা সত্যি একদম আলাদা। এদেশের বেশিরভাগ বাবা মা তাদের সন্তানদের শারীরিক স্বাস্থ্য নিয়ে যতটা কনসার্ন, মানসিক স্বাস্থ্য নিয়ে তার একাংশও না। কিন্তু আমার বাবা বুঝেছিলেন আমিও মায়ের মতো অসুস্থ, শারীরিক দিক থেকে নয়, মানসিক দিক থেকে। সেই দিনগুলোতে আমি ভীষণ একা ছিলাম। আমার কথা শোনার মতো কেউ ছিল না, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। এখানে তোমার আর আমার মিল হুররাম। আমরা দুজনের জীবনে একটা খুব বাজে সময় পার করেছি। একাকিত্বে ভুগেছি, ডিপ্রেশনে ভুগেছি, জীবনের ওপর থেকে সব আশা হারিয়ে ফেলেছি। সেদিন ছাত্রীর ছাউনিতে আমি তোমাকে দেখিনি, আমি দেখেছি আমার 15 বছর বয়সী আমিটাকে। হুররাম, সেই সময়টা তো আমি পার করে এসেছি, কিন্তু এটা আমি পার করব কিভাবে? বলতে পারো আমায়, কি হয়েছে আপনার? খুলে বলুন আমায় প্লিজ। কাপা কাপা গলায় বললাম আমি। মেহেরিন ম্যাম চোখের পানি মুছতে মুছতে বললেন, বাবার 6 মাস আগে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে, লাস্ট স্টেজ। ডাক্তার বলেছে বাঁচার চান্স খুব কম, কিন্তু কেমো দিলে ভালো হওয়ার ক্ষীণ আশা আছে। আমি আশা ছাড়িনি, চিকিৎসা চালিয়ে গেছি। কিন্তু আজ আজ এতটুকু বলে হাত দিয়ে মুখ ঢেকে কান্না করতে লাগলেন মেহেরিন ম্যাম। আমার তাকে এরকম কান্নারত অবস্থায় দেখে ভীষণ খারাপ লাগছিল। আমি যে মেহেরিন ম্যামকে চিনতাম, সে ছিল শান্ত, হাসি খুশি, অমায়িক। এই বিষাদগ্রস্ত ভঙ্গুর মেহেরিন ম্যামকে আমার ভীষণ অপরিচিত লাগলো। আচমকা আমি একটা কাজ করে বসলাম। কোনো কিছু না ভেবে তাকে জড়িয়ে ধরে বললাম, শান্ত হন।
আল্লাহ আছেন, সবকিছু তার ইচ্ছেতে হচ্ছে, যা হয় ভালোর জন্য হয়। মেহেরিন ম্যাম আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, ডাক্তার বলেছেন হাতে আর 3 মাস আছে, কেমো দিয়ে আর কোনো লাভ নেই। এমনিতে বয়সের জন্য বাবার শরীর কেমোথেরাপি নিতে পারছে না। আমি কিভাবে বাবাকে ছাড়া বাঁচবো হুররাম? আমার বাবা, যার আঙ্গুল ধরে আমি হাঁটতে শিখেছি, যে সব সময় আমার মাথায় ছায়া হয়ে থেকেছে, সেই মানুষটার প্রস্থান আমি কিভাবে মেনে নেব? আমি জানতাম এমন দিন যে আসবে, কিন্তু আমি সেটা মেনে নিতে পারছিলাম না। আমার কি হবে হুররাম? আমি কিভাবে বাঁচবো? কেউ কাউকে ছাড়া মারা যায় না মেহরিন ম্যাম, সবাই বাঁচে, সবাইকে বাঁচতে হয়। আমাকে দেখুন, আমার মা কবে আমাকে ছেড়ে চলে গেছে। আমি কি মারা গিয়েছি? না, ঠিকই বেঁচে আছি, শ্বাস নিচ্ছি। আপনিও বেঁচে থাকবেন, কারণ কেউ কাউকে ছাড়া মরে যায় না। আমার পরামর্শ থাকবে, আরো একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে এই বিষয়ে আলোচনা করুন, হয়তো কোনো পথ বের হবে। মেহরিন ম্যামের পিঠে হাত বুলাতে বুলাতে আনমনা হয়ে বললাম আমি। হঠাৎই মায়ের কথা মনে পড়ে যাওয়ায় মনটা ভারী হয়ে উঠল। মেহরিন ম্যাম তখনও হেসকি তুলতে তুলতে কান্না করছেন। মেহরিন ম্যামকে শান্ত করে তাকে তার রুম অবধি নিয়ে গেলাম। তার অবস্থা এত খারাপ ছিল যে যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারেন। শরীর দুর্বল, হাঁটারও যেন শক্তি নেই। তাকে বিছানায় শুয়ে বললাম, আপনার বিশ্রাম প্রয়োজন, শান্ত হন, আর বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তিনি নিশ্চয়ই কোনো পথ বাতলে দেবেন। তিনি নিশ্চয়ই আপনার জন্য সবকিছু সহজ করে দেবেন। আমার কথা শুনে মেরিন ম্যাম কিছু বললেন না, চুপচাপ সিলিং এর দিকে তাকিয়ে থাকলেন। আমি তাকে কিছুক্ষণ একা থাকতে দিতে রুম থেকে চলে আসব। তখন পুনরায় তিনি আমায় ডাকলেন, হুররাম। আমি যেই বলে তার দিকে ঘুরে তাকাতে তিনি ভাঙা ভাঙা গলায় বললেন, ফর ইউ 1000 টাইমস ওভার। তা শুনে আমি মুচকি হেসে মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেলাম। সেদিন তার বাসা থেকে ফেরার পথে শুধু এটাই চিন্তা করছিলাম, এই পৃথিবীতে কেউই পুরোপুরি সুখী নয়। সবার একটা না একটা দুঃখ, কষ্ট, অপ্রাপ্তি আছে। সবার লাইফে দুঃখ আছে, শুধু সেটা দূর থেকে দেখে বোঝা যায় না। যদি তার সাথে বসে দুদণ্ড কথা বলা যায়, তাহলেই কেবল তার স্ট্রাগলের গল্প শুনতে পাবে। দূর থেকে আর ইনস্টাগ্রামে সবাইকে সুখী লাগে। আমরা মনে করি সকল দুঃখ, কষ্ট, যাতনা বুঝি শুধু আমাদের জীবনে, অন্য সবার জীবনে শুধু সুখ আর সুখ। আবার সেই অন্য কেউও মনে করে সব দুঃখ শুধু তার জীবনে, বাকি সবাই সুখে আছে। কিন্তু আদতে কেউ পুরোপুরি সুখী নয়। এজন্য কবি বলেছেন, নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যা কিছু সুখ সকলে ওপারে। মেহরিন ম্যামের বাবা 3 মাস 10 দিন বাঁচলেন। তারপর তিনি পাড়ি জমালেন অনন্তকালের দিকে। সেদিন মেহরিন ম্যাম এতটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন যে তাকে সামলাতে আমার রীতিমতো বেগ পেতে হয়েছিল। মেহরিন ম্যামের 2 ভাই বাবাকে শেষ দেখার জন্য তাদের বাড়িতে এসেছিলেন, কিন্তু মেহরিন ম্যামের মা রোকে আন্টি তাদের অতি ভদ্রতার সাথে তাড়িয়ে দিয়ে বলেছিলেন, বাবা, বেঁচে থাকতে যখন দরকার ছিল তখন আসুনি, এখন মরে যাওয়ার পর এসে লাভ কি? এর চেয়ে তোমরা যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। মেহরিন ম্যামের জন্য অপেক্ষা করেনি। সময় তার গতিতে বয়ে যেতে লাগলো। সেদিনের পর 1 মাস মেহরিন ম্যাম বাসা থেকে বের হননি, কারোর সাথে যোগাযোগ রাখেননি। আমি যতটুকু সম্ভব তার পাশে থাকার চেষ্টা করেছি। এর মধ্যে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেল। প্রতিবারের মতো এবারও A+ পেয়ে উত্তীর্ণ হলাম। সেই সাথে স্কুলের কলেজে ভর্তি হলাম। স্কুল থেকে কলেজে চলে গেল মেহরিন ম্যামও আমার সম্পর্কে কোনো দূরত্ব আসেনি। আমরা আগের মতো রইলাম, খুব ভালো বন্ধু হিসেবে। মেহরিন ম্যামও আস্তে আস্তে নিজেকে সামলে নিতে লাগলেন। মেনে নিলেন বাবার এই দুনিয়ায় নেই। তিনি পাড়ি জমিয়েছেন তার অনন্তকালের দিকে। এর মধ্যে আমার জীবনে ঘটে গেল এক অদ্ভুত সুন্দর ঘটনা। আমার 17 বছরের জীবনে প্রথমবার বসন্ত এলো। প্রেমের বসন্ত, ভালোবাসার বসন্ত। আমি প্রেমে পড়লাম, খুব বাজেভাবে প্রেমে পড়লাম আমাদের ফিজিক্স লেকচারার সাদাফ আরাফাতের প্রেমে। সেদিন আমাদের সিলেট শহরে বড় একটা বইমেলার আয়োজন করা হয়েছিল। আমি খুব বেশি পড়ুয়া না হলেও অবসর সময় কাটানোর জন্য কিছু বই সবসময় সংগ্রহ করে রাখি। কিছু নতুন বই সংগ্রহ করার জন্য সেদিন বইমেলায় গিয়েছিলাম। মেলা বেশ বড় পরিসরে বসানো হয়েছে এবং সেখানে ভিড় ছিল মাত্রাতিরিক্ত।
আমি কোনো মতে ঠেলে ঠুলে পছন্দের স্টলের সামনে গিয়ে কয়েকটা বই নেড়েচেড়ে দেখছিলাম। হঠাৎ একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর কানে আসলো। কি ভাই, এভাবে ধাক্কা দিয়ে ঢোকার চেষ্টা করছেন কেন? এখন যদি ওনার ওপর পড়তেন তাহলে কত বৃষ্টি হতো ব্যাপারটা। কথাগুলো কানে আসতে পাশে তাকাতে দেখলাম 27-28 বছর বয়সী এক যুবক তার এক হাত দিয়ে আরেকটা ছেলেকে আটকিয়ে কথাগুলো বলছে। যদি সেই যুবক অন্য ছেলেটাকে হাত দিয়ে না আটকাতো তাহলে সেই ছেলেটা সোজা আমার উপরে এসে পড়তো। বিষয়টা মনে হতে আমাকে এক ধরনের অস্বস্তি ঘিরে ধরলো। সরি ভাই, আমি বুঝতে পারিনি। ভিড়ের মধ্যে সাবধানে চলাফেরা করবেন। এভাবে ধাক্কাধাক্কি করলে কার উপর এসে পড়বেন তার ঠিক ঠিকানা আছে। নেক্সট টাইম খেয়াল রাখবেন। এবার সেই শ্যামবর্ণের কোকড়া চুলের অধিকারী যুবক আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন? আমি হ্যাঁ সূচক সম্মতিতে মাথা নাড়ালাম। সেই যুবক আর কেউ না, আমার কলেজের ফিজিক্স লেকচারার সাদাফ আরাফাত। সাদাফ স্যার ছিলেন কলেজের প্রিন্স চার্মিং। স্কুলে যেমন মেহেরিন ম্যাম ছিলেন ছেলেদের ক্রাশ, তেমনি কলেজে সাদাফ স্যার ছিলেন মেয়েদের ক্রাশ। শুধু চেহারা না, স্যারের ব্যক্তিত্ব ছিল সেরকম। ফিজিক্সের মতো একটা কাঠখোট্টা সাবজেক্টের ক্লাসে কেউ বোর হতো না, কারণ সেটা সাদাফ স্যার পড়াতেন। স্যার এমন এমন মজার এবং বাস্তবমুখী উদাহরণ দিতেন যে অনায়াসে সবার সে থিওরি বুঝে চলে আসতো। পাশাপাশি স্যার ক্লাসে প্রচুর মজা করতেন, গল্প করতেন। সকল স্টুডেন্টদের এই পাঠ ছিল সবচেয়ে পছন্দের। স্যার সবাইকে একটা করে নিক নেম দিতেন, আর সবাই সেটা এনজয় করত। একদিন ক্লাস করানোর সময় স্টুডেন্টদের কাছে বই চাইলে একটা ছেলে তার বই এগিয়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বইয়ের অর্ধেক পেজগুলো ছেঁড়া ছিল, মানে বইয়ের বাইন্ডিং থেকে আলাদা হয়ে এলোমেলো করে রাখা। সেসব পৃষ্ঠা উল্টে পাল্টে দেখে হেসে বললেন, আরে তুমি তো দেখছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো। বইয়ের পৃষ্ঠা পড়া হয়ে গেলে ছিঁড়ে ফেলো। বাহ বাহ, আমাদের ক্লাসে তাহলে একজন বিদ্যাসাগর আছে। আধুনিক যুগের বিদ্যাসাগর। খারাপ না ব্যাপারটা? সেদিন থেকে রাজীব নামের ছেলেটার নাম পড়ে গেল রাজীব চন্দ্র বিদ্যাসাগর। এরপর থেকে সাদাফ স্যার তাকে পড়া ডাকার সময় বলতেন, দেখি রাজীব চন্দ্র বিদ্যাসাগর দাঁড়াও তো। সাথে সাথে ক্লাসে হাসির রোল পড়ে যেত। মূলত স্যার যখনই আমাদের মধ্যে কাউকে তার দেওয়া নিকনেমে ডাকতেন, তখন ক্লাস শুদ্ধ সবাই হেসে উঠত, সেই সাথে যাকে ডাকা হয়েছে সেও। আমাদের ক্লাসে একটা ছেলের নাম ছিল গালিব। সেটা শোনার পর থেকে সাদাফ স্যার তার নিকনেম রাখলেন মির্জা গালিব। বেচারাকে প্রত্যেকবার পড়া ডাকার সময় বলতেন, মির্জা গালিব, আজকে তোমার শায়েরি না শুনে তোমায় ছাড়ছি না। গালিব নামের ছেলেটাও দ্বিগুণ উৎসাহ নিয়ে বলতো, পড়াশোনা করছো অথচ শান্তি চাও, সায়েন্স নিয়েছ অথচ আরাম চাও, ফিজিক্স পড়ছো অথচ সুখ চাও। তুমি বড্ড নাদান হে গালিব, তুমি বড্ড নাদান। বাহ বাহ, কি আর শাহেরি হে। সাদাফ স্যার খুশি হয়ে হাততালি দিতে দিতে বলতেন। সেই সাথে ক্লাস শুদ্ধ সবাই ওহ বলে হাসতে হাসতে তালি দিতে শুরু করলো। মানে এমন কোনো দিন ছিল না যেদিন সাদাফ স্যারের ক্লাসে মজা হতো না। স্টুডেন্টরা অন্যান্য সব ক্লাস মিস দিল, কখনো সাদাফ স্যারের ক্লাস মিস দিত না। আমাকেও সাদাফ স্যার একটা নিকনেম দিয়েছিলেন। প্রথম যেদিন তিনি আমার নাম জিজ্ঞেস করেছিলেন, আমি তখন বলেছিলাম, আমার নাম হুররাম ওয়াজেদ। আরে, আমাদের ক্লাসে একজন হুররাম সুলতানও আছেন দেখি। সুলেমান দা ম্যাগনিফিসেন্টের স্ত্রী। অটোম্যান সাম্রাজ্যের সুলতানার দর্শন পেয়ে আমরা সবাই ধন্য। নিজের চিরাচরিত স্বভাবস্বরূপ হেসে বললেন সাদাফ স্যার। আমি ওনার কথা শুনে ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলাম। জানতাম এখন থেকে ক্লাসে আমার নিকনেম পড়বে হুররাম সুলতান। স্যার যখনই আমাকে পড়া ডাকার জন্য ডাকতেন, তখন বলতেন, হুররাম সুলতান দাঁড়ান তো। আমার কেন জানি এই নিকনেম ভীষণ পছন্দ হয়ে গেল। হুররাম সুলতানকে আমি জানতাম না, প্রথমবার সাদাফ স্যারের মুখে শুনেছি। তারপর বাড়িতে গিয়ে ইন্টারনেটে হুররাম সুলতান নিয়ে অনেক ঘাটাঘাটি করেছে। সাদাফ স্যার যখন আমাকে হুররাম সুলতান বলে সম্বোধন করতেন, তখন আমি নিজেকে সত্যি সত্যি হুররাম সুলতান হিসেবে কল্পনা করতাম, আর সাদাফ স্যারকে সুলতান সুলেমান হিসেবে। কেন আমি ওনাকে সুলতান সুলেমান হিসেবে কল্পনা করি তার উত্তর আমার তখনও জানা ছিল না। একবার আমাদের কলেজ সেকশন এবং স্কুল সেকশনের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা হয়েছিল। বিতর্কের বিষয়বস্তু ছিল, ইন্টারনেট কি শিক্ষার ক্ষতি করছে? এটার পক্ষে লড়বে ক্লাস 10 এবং বিপক্ষে আমরা।
মানে ক্লাস 11। প্রথমে কেউ রাজি হচ্ছিল না, কারণ এসবে তাদের কোনো আগ্রহ নেই। সাদাফ স্যার এই নিয়ে 1 ঘন্টা মোটিভেশন দিলেন যে কেন বিতর্কে অংশগ্রহণ করা উচিত, এর ফলে কি কি দক্ষতা বাড়ে। এতেও যখন কারো মধ্যে আগ্রহ দেখা দিল না, তখন তিনি এক প্রকার জোর করে আমাদের ক্লাসের কিছু স্টুডেন্টদের নাম বিতর্কে দিয়ে দিলেন। টিম লিডার হিসেবে দিলেন আমার নাম। তার মতে আমি নাকি ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি গুছিয়ে কথা বলতে পারি। 1 সপ্তাহ ধরে স্যার আমাদের বিতর্কের যাবতীয় বিষয় হাতে কলমে শেখালেন। সবাই আস্তে আস্তে অনুভব করলো বিষয়টাকে তারা যতটা বোরিং মনে করেছিল, বিষয়টা ততটা বোরিং না, বরং ইন্টারেস্টিং। হয়তো সাদাফ স্যার শেখানোর দায়িত্বে থাকায়, আমি টিম লিডার থাকায় সাদাফ স্যারের আমার প্রতি বিশেষ খেয়াল ছিল। তিনি বারবার আমাকে দিয়ে ট্রায়াল দেওয়াতেন। যখন কোনো ভুল করতাম, তখন সেটা হাতে কলমে ধরে শুধরে দিতেন। বারবার ট্রায়াল দিতে আমার মাঝে মাঝে বিরক্ত লাগতো, কিন্তু যখনই সাদাফ স্যার আমার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলতেন, এটা এভাবে না হুররাম সুলতান, এটা এভাবে বলতে হয়, ব্যাস আমার মধ্যকার সকল বিরক্তি নিমিষে উধাও হয়ে যেত। স্যারের হুররাম সুলতান ডাকটা আমার ভেতরে এক অন্যরকম অনুভূতির জোয়ার বইয়ে দিত। বিতর্ক প্রতিযোগিতার দিন ক্লাস 10-এর স্টুডেন্টদের গাইড টিচার হিসেবে মেহরিন ম্যামকে দেখতে পেলাম। সাদাফ স্যার যেমন আমাদের গাইড করেছেন, তাদের গাইড মেহরিন ম্যাম করেছেন। আমাকে দেখে মেহরিন ম্যাম মুস্কি হেসে আমার দিকে এগিয়ে এসে আমার বাহুতে হাত রেখে বললেন, অল দ্য বেস্ট, একদম নার্ভাস হবে না, আমি জানি তুমি পারবে। আমি নার্ভাসনেসের সাথে বললাম, আমার একটু একটু ভয় হচ্ছে ম্যাম, এভাবে সামনাসামনি এতজনের সামনে কথা বলিনি। কোনো ব্যাপার না, মানুষকে তো কোনো একটা জায়গা থেকে শুরু করতে হয়, এত চিন্তার কিছু না, জিতলে আলহামদুলিল্লাহ, আর হারলে কোনো ব্যাপার না, মানুষ হাঁটতে হাঁটতে জিতে, আমাকে আশ্বস্ত করে বললেন মেহরিন ম্যাম। তার কথায় ভেতরে কিছুটা সাহসের সঞ্চার হলো। মেহরিন ম্যাম ঠিক আগের মতো আছেন, আগের মতো ধীরস্থির, ফ্রেন্ডলি, আন্ডারস্ট্যান্ডিং মাইন্ডেড, আর আমার জন্য সবসময় স্পেশাল। মেহরিন ম্যামের কথা শুনে আমার আত্মবিশ্বাস পুনরায় জেগে উঠল। যখন আমি কথা বলছিলাম, তখন হঠাৎই আমার কথা গুলিয়ে এলো, গলা শুকিয়ে এলো, মাথা ফাঁকা ফাঁকা লাগছিল। আমি যেন কোনো কথা খুঁজে পাচ্ছিলাম না। এমন অবস্থায় সাদাফ স্যারের দিকে তাকাতে দেখি তিনি মুচকি হেসে চোখের ইশারায় বোঝালেন, ভালো হচ্ছে, চালিয়ে যাও। ওনার এই বোঝাতে কি এমন ছিল আমার জানা নেই, কিন্তু আমি পুনরায় নিজের মধ্যে আত্মবিশ্বাস ফিরে পেলাম। আমি আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে কথা বলা শেষ করলাম। সেদিন আমার দল বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল। প্রতিযোগিতা শেষে সাদাফ স্যার আমাকে উদ্দেশ্য করে বলেন, হুররাম সুলতান, তোমার আত্মবিশ্বাসের তো দেখি কমতি আছে, মনে রাখবে, যাই হয়ে যাক কখনো নিজের উপর থেকে আত্মবিশ্বাস হারাবে না। আত্মবিশ্বাস ছিল বলে রবার্ট ব্রুস 6বার স্কটল্যান্ড আক্রমণে ব্যর্থ হলেও 7বার ঠিকই জয়লাভ করেছিলেন। সেদিন আমি আবারও সাদাফ স্যারের প্রেমে পড়ে গেলাম। সাদাফ স্যারকে প্রথম যেদিন বইমেলায় দেখেছিলাম, সেদিন ওনার আচরণের কারণে আমার ওনাকে ভালো লেগেছিল। সেই ভালো লাগা যে কবে ভালোবাসায় রূপান্তরিত হলো আমি বুঝতেই পারিনি। সাদাফ স্যার বইমেলার ঘটনার পর আমাকে না চিনল, আমি ওনাকে চিনতে ভুল করিনি। সাদাফ স্যারের কথাবার্তার ধরন, চলাফেরা সবকিছু আমার ভীষণ পছন্দ হতে শুরু হলো। স্যার ঠিক 8:30টায় বাইকে করে কলেজের গেট দিয়ে ঢুকতেন। আমি কলেজ বিল্ডিং এর রেলিং এ দাঁড়িয়ে তার গেটে ঢোকা থেকে শুরু করে বাইক পার করে নামা অবধি পুরোটা সময় তার সকল কার্যকলাপ অতি মনোযোগের সহিত পর্যবেক্ষণ করতাম। এটা আমার অন্যতম প্রিয় কাজ ছিল। স্যার বাইক পার্কিং এরিয়ায় নিয়ে যাওয়ার পর প্রথমে মাথা থেকে হেলমেট খুলে জায়গা মতো রাখতেন। তারপর তার হেলমেটের কারণে এলোমেলো হয়ে থাকা চুলগুলো বাইকের সামনে থাকা মিররের দিকে তাকিয়ে হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে বাইক থেকে নামেন। স্যারের হাত দিয়ে চুল পেছনে ঠেলে দেওয়া দৃশ্য আমার সবচেয়ে পছন্দের দৃশ্যগুলোর একটি। আমি কখনো এই দৃশ্য মিস করতে চাইতাম না। স্যার যখন এই কাজটি করেন, তখন তিনি নিজেও জানেন না তাকে ঠিক কতটা সুন্দর, কতটা সুপুরুষ লাগে। তার চাল চলন, পোশাক আশাক, পছন্দ অপছন্দ সব আমার মুখস্থ ছিল। আমি যখন সাদাফ স্যারকে নিজের মন প্রাণ উজাড় করে ভালোবাসতে ব্যস্ত ছিলাম, ঠিক তখনই জীবন আমাকে আরেকটা ধাক্কা দিল। জীবনে আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, জীবন তাদেরই আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। আমি সেদিন আরো একবার ভেতর থেকে মারা গেলাম।
যেদিন জানতে পারলাম আগামী মাসের 15 তারিখ সাদাফ স্যার ও মেহেরিন ম্যাম বিয়ে করছেন, আমি স্থির হয়ে কিছুক্ষণ শ্রেয়সীর মুখের দিকে তাকিয়ে রইলাম। শ্রেয়সী তখনও উৎসাহের সাথে বলে চলেছে, আমি ভাবতেই পারছি না সাদাফ স্যার আর মেহেরিন ম্যামের বিয়ে হচ্ছে। দুজনে একে অপরের জন্য পারফেক্ট, যাকে বলে মেড ফর ইচ আদার, পাওয়ার কাপল ইউনো। আমার মাথায় তার কথাগুলো ঘুরতে লাগলো। দুজনে একে অপরের জন্য পারফেক্ট। আমার তখনও বিশ্বাস হচ্ছিল না যে সত্যি সত্যি সাদাফ স্যার ও মেহেরিন ম্যাম বিয়ে করছেন। না না, এটা কিভাবে হতে পারে? এরকম কিছু হলে মেহেরিন ম্যাম অবশ্যই আমাকে কিছু বলতেন। না, এটা শুধুমাত্র একটা রিউমার, একটা বানোয়াট কথা। হুররাম, এটা সত্যি নয়। শান্ত হও হুররাম। তুমি এসব কিভাবে জানলে শ্রেয়সী? স্যার বা ম্যাম কি কিছু বলেছেন? স্যার বা ম্যাম কিছু বলেননি, কিন্তু কলেজের অন্যান্য স্যারেরা এই বিষয়ে কথা বলছিলেন। কাল নাকি সাদাফ স্যারের বাড়ির লোক ম্যামকে দেখতে গিয়েছিলেন। সেখানে বিয়ের ডেট ফিক্সড থেকে শুরু করে আংটি পরানো অবধি হয়ে গেছে। নীলা ম্যাম এবং আশিক স্যার উপস্থিত ছিলেন। আই এম সো হ্যাপি ফর দ্যাট। দুজন আমার ভীষণ পছন্দের। খুশিতে গদগদ হয়ে বলল শ্রেয়সী। আমার তখন একটু একটু করে পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। সাদাফ স্যারের সাথে মেহেরিন ম্যামের বিয়ে ঠিক হয়ে গেছে। আমার সাদাফ স্যারের সাথে, যাকে আমি বিগত 1.5 বছর ধরে ভালোবেসে আসছি, সে এখন চিরতরের জন্য মেহেরিন ম্যামের হতে চলেছে। না, এরকম কিছু হলে মেহেরিন ম্যাম অবশ্যই আমাকে জানাতেন। ওনার জীবনে এত বড় একটা ঘটনা, উনি সে বিষয়ে আমাকে জানাতেন না? এটা শুধুমাত্র একটা রিউমার। এটা শুধুমাত্র একটা রিউমার। নিজেকে বোঝাতে বোঝাতে সিটে গিয়ে বসলাম আমি। অপেক্ষা করলাম কখন ব্রেক দেবে, আর আমি মেহেরিন ম্যামের কাছে ছুটে গিয়ে সবকিছু জিজ্ঞেস করব। আমি জানি মেহেরিন ম্যাম তখন হাসতে হাসতে বলবেন, আরে কিসব আবল তাবল বলছো হুররাম? সাদাফ স্যার আর আমি নো এ, এরকম কিছুই না। তুমি ভুল শুনেছ। তখন আমার সব চিন্তা দূর হয়ে যাবে। প্রথম পিরিয়ড ছিল সাদাফ স্যারের। প্রতিদিনকার মতো উনি হাসিমুখে স্টুডেন্টদের সাথে কথা বলছেন, পড়া ধরছেন, টপিক বোঝাচ্ছেন। আমি আজ তার ক্লাসে কোনো নোট করলাম না, কোনো পড়া বোঝার চেষ্টা করলাম না, তার কোনো জোকসে হাসলাম না। পুরো ক্লাস এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। মাথায় তখন দামামার মতো বাজছে। সাদাফ স্যার ও মেহেরিন ম্যাম আগামী মাসের 15 তারিখ বিয়ে করছেন। আজকে সাদাফ স্যারও তার হুররাম সুলতানের দিকে একবারও তাকালেন না, তাকে পড়া ধরলেন না, যা আমার হৃদয়কে আরো ভারী করে তুলল। টিফিন পিরিয়ডে আমি মেহেরিন ম্যামের সাথে কথা বলতে গেলাম। তিনি তখন ক্যান্টিনে বসে লাঞ্চ করছিলেন। আমি আমার টিফিন নিয়ে সেখানে গেলাম। আমাকে দেখে তিনি তার চিরাচরিত হাসি হেসে বললেন, আরে হুররাম, এসো, বসো। সামনের চেয়ারের দিকে ইশারা করে বললেন তিনি। আমি বসতে তিনি অত্যন্ত উচ্ছ্বাসিত হয়ে বললেন, তোমাকে তো একটা বিষয় বলাই হয়নি। তার কথা শুনে আমি কিছুক্ষণের জন্য থমকে গেলাম। তারপর জোরপূর্বক একটা হাসি দিয়ে বললাম, কি ম্যাম, কোনো বিশেষ কিছু? মনে মনে বারবার দোয়া করতে লাগলাম, আল্লাহ, আমি যা ভাবছি তা যেন না হয়, তা যেন না হয়। মেহেরিন ম্যাম লাজুক হেসে বললেন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে হুররাম, আগামী মাসের 15 তারিখ। এক মুহূর্তের জন্য আমি স্তব্ধ হয়ে গেলাম। শ্বাস আটকে কোনো মতে বললাম, কার সাথে? আমার কথা শুনে মেহেরিন ম্যামের গাল লাল হয়ে উঠল। তিনি ধীর কণ্ঠে বললেন, তুমি তাকে চেনো, তোমাদের সবার প্রিয় সাদাফ স্যার। আমার মনে হলো আমার হৃদস্পন্দন সেখানেই থেমে গেছে। আমি অনুভব করলাম আমি শ্বাস নিতে পারছি না। বাতাসে অক্সিজেনের অভাব পড়ে গেছে, নয়তো আমার শরীর বাতাস থেকে আর অক্সিজেন নিতে পারছে না। আমি অনুভব করলাম আমার পা দুটো ভীষণভাবে কাঁপছে। মেহেরিন ম্যাম আমাকে তার বিয়ে নিয়ে অনেক কিছু বলতে লাগলেন, কিন্তু আমি যেন আর কিছুই শুনতে পেলাম না। আমার কানে তখন তার সে একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছিল, তুমি তাকে চেনো, তোমাদের সবার প্রিয় সাদাফ স্যার। সেদিন আর মেহেরিন ম্যামের সাথে বেশি সময় বসলাম না, চুপচাপ উঠে চলে আসলাম। আমার হৃদয় ইতিমধ্যে ভেঙে চুরমার হয়ে গেছে। কথা বলার অবস্থায় ছিলাম না আমি। কিন্তু মেহেরিন ম্যাম আজকে প্রথমবার সেটা খেয়াল করলেন না। তিনি তার খুশি এবং বিয়ের প্ল্যান নিয়ে এতই মশগুল ছিলেন যে আমার ভগ্ন হৃদয় সেদিন আর তার চোখে ধরা পড়েনি। বাড়িতে এসে দরজা বন্ধ করে চুপচাপ বসে রইলাম। রুমের বাইরে থেকে মল্লিক আন্টি ডাকছেন, হুররাম, খাবার খেতে আসো, দেরি করো না। আমি তার প্রত্যুত্তরে চুপ থাকলাম। আমি এমনিতে কষ্টে শেষ হয়ে যাচ্ছি, তার উপরে এই মহিলা চলে এসেছে বিরক্ত করতে।
দেখুন, আমার এখন কিছু খেতে ইচ্ছে করছে না। আপনি প্লিজ আমায় বিরক্ত করবেন না। দরজা না খুলে জবাব দিলাম আমি। দরজার ওপাশ থেকে মল্লিকা আন্টির চিন্তিত কণ্ঠ ভেসে এলো। সবকিছু ঠিক আছে তো হুররাম? কোনো সমস্যা হলে আমায় বলতে পারো। না, এখনো কোনো সমস্যা হয়নি। তবে আপনি এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে ডাকাডাকি করলে সমস্যা হবে। সো প্লিজ লিভ মি অ্যালোন, ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলাম আমি। এরপর মল্লিকা আন্টির আর কোনো সাড়া শব্দ পেলাম না। হয়তো চলে গেছে। আমি উপরের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বললাম, আল্লাহ, আল্লাহ, আমি কিভাবে সইব আল্লাহ? আমি কিভাবে সহ্য করব? আল্লাহ, আমার অনেক কষ্ট হচ্ছে। হৃদয় ভেঙে যাচ্ছে। আমি শেষ হয়ে যাচ্ছি। প্লিজ আমায় সাহায্য করো। মায়ের কথা ভীষণভাবে মনে পড়ল। মা থাকলে মাথায় হাত বুলিয়ে দিত। তার কোলে মাথা রেখে কাঁদতে পারতাম। মা থাকলে বলতেন, আমার এখন কি করা উচিত? কিন্তু মা নেই। কতক্ষণ যে এভাবে বসে থাকলাম তার ঠিক নেই। মাগরিবের আজান দিতে খেয়াল হলো সন্ধে হয়ে এসেছে। পরনের ইউনিফর্ম এখনো বদলানো হয়নি। আমি আমার ফোন চেক করে দেখলাম হোয়াটসঅ্যাপে মেহরিন ম্যামের মেসেজ এসেছে। সেটা ছিল একটা ভয়েস মেসেজ। মেসেজ অন করে কানের কাছে ধরতে মেহরিন ম্যামের উচ্ছ্বাসিত কণ্ঠস্বর কর্ণগোচর হলো। হুররাম, আগামী বুধবার বিয়ের শপিং করতে যাব। সাদাব বলেছে আমার পছন্দ মতো সব শপিং হবে। আমার সাথে তুমি চলো না প্লিজ। আমরা একসাথে শপিং করব। অনেক মজা হবে। চলো প্লিজ। না করতে পারবে না। প্লিজ প্লিজ। মেসেজে এতটুকু লেখা ছিল। তা শুনে আমি বিড়বিড় করে বললাম, আপনি আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছেন মেহরিন ম্যাম। আপনি আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছেন। তবুও আপনার প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কারণ আপনি আমার অনেক কাছের, অনেক আপন। আপনার খুশি নষ্ট হোক সেটা আমি চাইবো না, কিন্তু আপনি আমাকে অনেক হার্ট করেছেন। অথচ আপনি তা জানতেও পারলেন না। আপনার হুররাম কষ্টে আছে ম্যাম, অথচ এবার আপনি তার কষ্ট লাঘব করতে পারলেন না। না চাইতেও মেহরিন ম্যামের সাথে শপিং এ যেতে হলো। ম্যাম এতবার জোরাজোরি করলেন যে রীতিমতো যেতে বাধ্য হলাম। সেখানে গিয়ে সাদাফ স্যারকে ম্যামের জন্য অপেক্ষা করতে দেখলাম। বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন দেখছেন। মেহরিন ম্যামকে দেখা মাত্র তার মুখে হাসি ফুটে উঠল। মুচকি হেসে তিনি আমাদের দিকে এগিয়ে আসতে লাগলেন। তার দেখা দেখি মেহরিন ম্যামও এগিয়ে গেলেন। তার সামনে দাঁড়িয়ে বললেন, সরি, তোমাকে অপেক্ষা করতে হলো। ইটস ওকে, তোমার জন্য আমি অনন্তকাল অপেক্ষা করতেও রাজি। ম্যামের দিকে এক প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে বললেন সাদাফ স্যার। সাদাফ স্যারের কথা শুনে মেহরিন ম্যামের মুখে লজ্জায় লাল হয়ে উঠল। যদি আমি সাদাফ স্যারকে ভালো না বাসতাম, তাহলে এই মুহূর্তে আমি ক্যামেরা বন্দি করে রাখতাম। কারণ আমার মেহরিন ম্যামের লাজুক মুখে অন্যরকম এক স্নিগ্ধতা আছে। কিন্তু বাস্তবে তাদের মধ্যকার কথোপকথন শুনে আমার বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব হতে লাগলো। ভালোবাসার মানুষটিকে অন্য কারো সাথে দেখারই কষ্ট আমার ভেতরটাকে পুরোপুরি জ্বালিয়ে খাক করে দিল। আমি স্থির হয়ে দাঁড়াতে পারছিলাম না। আমার এত কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল এখনই আমার বুঝি কিছু একটা হয়ে যাবে। কিন্তু বাস্তবে শারীরিক দিক দিয়ে আমার কিছুই হলো না। মেহরিন ম্যাম ও সাদাফ স্যার আমার থেকে কিছুটা সামনে দাঁড়িয়ে কথা বলছেন। এর মাঝে মেহরিন ম্যাম আমাকে ডাকলে আমি বিধ্বস্ত মন নিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেলাম। নিজেকে বারবার বোঝাতে লাগলাম, হুররাম, শান্ত হ, নিজেকে সামলা, কোনো সিন ক্রিয়েট করিস না, এমন কিছু করিস না যাতে পরে আফসোস করতে হয়। আমি চুপচাপ মেহরিন ম্যামের পাশে গিয়ে দাঁড়াতে মেহরিন ম্যাম আমার কাঁধে হাত রেখে পরিচয় করার ভঙ্গিতে বললেন, ও হুররাম, তুমি ওকে চেনো, তোমার ক্লাসের স্টুডেন্ট। কিন্তু এর বাইরে ওর আরেকটা পরিচয় হলো, ও আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার বোন। তার মানে দাঁড়ায় ও তোমার শালী। আজকে শপিং এ ওকে এক প্রকার বেঁধে নিয়ে এসেছে। একদমই আসতে চাইছিল না। আসলে ওকে ছাড়া আমার একা কোনো কিছু এনজয় করতে ভালো লাগে না। আমি তখনও নিচের দিকে তাকিয়ে আছি। সাদাফ স্যারের চোখের দিকে তাকানোর সাহস আমার মাঝে নেই, কারণ তার ওই আখি জোড়ার দিকে তাকালে আমি এক ভিন্ন দুনিয়ায় হারিয়ে যাই, যেখানে হারানোর অধিকার আমি অনেক আগে হারিয়েছি। সাদাফ স্যার তার চিরাচরিত অমায়িক হাসি ফুটিয়ে বললেন, আরে হুররাম সুলতান, আপনিই মেহরিনের সেই হুররাম? আমি শুধু মাথা নাড়ালাম। মেহরিন তোমার কথা আমার কাছে অনেকবার বলেছে। আমি জানতাম না মেহরিনের সাথে তোমার এত ভালো সম্পর্ক। হালকা হেসে বললেন সাদাফ স্যার। আমার কেন জানে খুব কষ্ট হলো এটা ভেবে যে
আমার ভালোবাসার মানুষটা আমায় বুঝলো না, না বুঝে হাসতে হাসতে অন্য কারো হয়ে যাচ্ছে। মেহেরিন ম্যামের সাথে আমার স্কুল লাইফ থেকে ভালো সম্পর্ক। কংগ্রাচুলেশন স্যার। প্রথমবার সাদাফ স্যারের চোখের দিকে তাকিয়ে বললাম আমি। সেই চোখ জোড়া আমি আশা আনন্দে পরিপূর্ণ দেখলাম। আচ্ছা, কখনো কি এক মুহূর্তের জন্য সাদাফ স্যারের আমাকে ভালো লাগেনি? কোনোদিন এক মুহূর্তের জন্য আমাকে স্টুডেন্ট ছাড়া অন্য কিছু ভাবেননি? অথচ ওনার আমাকে বলা প্রতিটা কথা আমার হৃদয়ে দাবানলের ন্যায় ছড়িয়ে পড়ত। সাদাফ স্যার কখনো এক মুহূর্তের জন্য হলেও আমায় ভালোবাসেননি? প্রশ্নটা করতে ইচ্ছে করলো, কিন্তু আমি নীরব থাকলাম। মুখ থেকে কোনো শব্দ বের হলো না। সাদাফ স্যার ও মেহরিন ম্যাম শপিং এ ব্যস্ত হয়ে পড়লেন। আমিও তাদের পিছু পিছু যেতে লাগলাম। আমার একদম ভালো লাগছিল না এখানে থাকতে, তবুও যেতে পারছিলাম না। সাদাফ স্যার মেহরিন ম্যামকে বলছেন, এটা বেশি সুন্দর, ওটা পরলে তোমায় বেশি মানাবে। তার প্রতিটা কথা আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলছিল। আমি আর সহ্য করতে পারছিলাম না। শপিং মলের ওয়াশরুমে গিয়ে পানির ট্যাপ ছেড়ে অনবরত কান্না করতে লাগলাম। চোখের পানি যেন আজ বাঁধ ভেঙে গেছে, হয়তো হৃদয়েরও। ইয়া আল্লাহ, আমাকে সহ্য করার শক্তি দিন। আমি পারছি না আল্লাহ, আমায় সহ্য করার শক্তি দিন। আমার এত কষ্ট হচ্ছে কেন আল্লাহ? আমার ওপর একটু রহম করুন, আমি আর পারছি না। কতক্ষণ যে এভাবে কেটে গেল জানি না। মেরিন ম্যামের কল আসাতে চোখের পানি মুছে পানি দিয়ে ঠিক হয়ে বাইরে এলাম। মেহরিন ম্যামের শপিং প্রায় শেষ। তিনি আমার দিকে দুটো শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বললেন, এগুলো তোমার জন্য। এগুলো কি? এখানে দুটো ড্রেস আছে, একটা আমার গায়ে হলুদে পরবে, আরেকটা বিয়েতে। আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট উপহার। মুস্কি এসে বললেন মেহরিন ম্যাম। আমার সবচেয়ে পছন্দের জিনিসটা কেড়ে নিয়ে আমাকে তার সান্ত্বনা হিসেবে ড্রেস গিফট করছেন। মনে করে হাসলাম আমি। আমি ব্যাগ দুটো নিয়ে হালকা হেসে বললাম, থ্যাঙ্কস ম্যাম, বাট এসবের কোনো দরকার ছিল না। কি বলো, দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল। আচ্ছা, বাইরে চলো, সাদাফ অপেক্ষা করছে। তাকে বিদায় জানিয়ে আমরা ফিরে যাব। আমার হাত ধরে এগিয়ে যেতে যেতে বললেন তিনি। আমি অনুভূতিহীনের মতো তার সাথে এগিয়ে চললাম। আজ মেহেরিন ম্যামের গায়ে হলুদ। ম্যাম বাবাকে বলে সকালেই আমাকে নিজের কাছে নিয়ে এসেছেন। সেই সাথে এটাও বলে রেখেছেন আজকে আমি তাদের বাড়িতে থাকছি। আমি দিন দিন কেমন যেন অনুভূতি শূন্য হয়ে পড়ছি। এই যে আমার ভালোবাসার মানুষটার সাথে অন্য কারো বিয়ে হয়ে যাচ্ছে, তবু আমি নির্বাক, নির্লিপ্ত। প্রথম কয়েকদিন অনেক কান্নাকাটি করেছি, তারপর সব কান্না একেবারের জন্য বন্ধ হয়ে গেছে। আর শত চেষ্টা করেও চোখে পানি আনতে পারিনি। হয়তো অতিরিক্ত শোক আমায় পাথর বানিয়ে দিয়েছে, আল্লাহ ভালো জানেন। গায়ে হলুদ শেষ হতে 12টা বেজে গেল। মেহরিন ম্যামের গায়ে হলুদে তার তেমন আত্মীয় স্বজন দেখা গেল না। হয়তো তাদের তেমন আত্মীয় স্বজন নেই। গায়ে হলুদের অনুষ্ঠান ঘরোয়াভাবে করা হয়েছে। তার দুই ভাই দেখলাম বিয়েতে এসেছেন। গায়ে হলুদে বাবা এবং মল্লিকা আন্টিকেও দাওয়াত করা হয়েছিল। তারা এসেছিলেন এবং অনুষ্ঠান শেষে চলে গেছেন। শুধু আমিই থেকে গেলাম দু চোখে নিজের সর্বনাশ দেখার অপেক্ষায়। ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে ফোন হাতে নিতে মেহরিন ম্যামের মেসেজ এলো, ছাদে এসো তো। আমি মেসেজটা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে রিপ্লাই দিলাম, আসছি। ছাদে গিয়ে দেখতে পেলাম মেহরিন ম্যাম একটা বেতের চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে আছেন। পরনে গায়ে হলুদের লেহেঙ্গার বদলে সাদামাটা সালোয়ার কামিজ। মেহেদি রাঙা দুই হাত হাঁটুর ওপর ভাঁজ করে রেখে বসে আছেন। আমি নিঃশব্দে তার পাশে গিয়ে দাঁড়ালাম। বললাম, এখনো অবধি জেগে আছেন যে? কালকে অনেক ধকল যাবে, একটু ঘুমিয়ে নেওয়া ভালো। মেহরিন ম্যাম আমাকে বসতে ইশারা করে আকাশে থাকা থালার মতো চাঁদের দিকে তাকিয়ে বললেন, আজকের চাঁদটা অনেক সুন্দর, তাই না হুররাম? আমি বসতে বসতে বললাম, হুম। আমার নজর গেল ম্যামের মেহেদি রাঙা হাতের দিকে, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা সাদাফ। না চাইতে আমার দৃষ্টি চলে গেল আমার নিজের হাতের দিকে, যেটা সম্পূর্ণ পরিষ্কার ছিল। মেহেদির ছিটে ফোটা নেই। আমার জীবনের মতো হাতও ছিল একদম রংহীন, বিবর্ণ। আমার ভীষণ ভয় হচ্ছে হুররাম। সম্পূর্ণ নতুন একটা পরিবেশে কিভাবে মানিয়ে গুছিয়ে নেব। সাদাফকে যেরকম কেয়ারিং মনে করছি, আদৌ সে সেরকম কিনা। আমাদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ। একই প্রতিষ্ঠানে চাকরি করলো, আলাদা ডিপার্টমেন্টের হয়। এর আগে তেমন কথাবার্তা হয়নি। হুররাম, আমি একজন ভালো স্ত্রী,
ভালো মা হতে পারবো তো? হঠাৎ আমার দিকে ঘুরে আমার হাতের ওপর নিজের হাত রেখে বললেন মেহেরিন ম্যাম। চোখে মুখে চিন্তা, ভয়, সেই সাথে নতুন একটা জার্নি শুরু করার চাপা আনন্দ। আমি মুচকি হেসে ওনার হাতের ওপর হাত রেখে বললাম, কেন পারবেন না? অবশ্যই পারবেন। আপনার মতো নম্র, ভদ্র, যত্নশীল, মিষ্টি মেয়ে কজনের ভাগ্যে জোটে। সাদাফ স্যার সেদিক থেকে অনেক লাকি। আর বাকি রইলেন সাদাফ স্যার, উনিও মানুষ হিসেবে অনেক ভালো। আপনার অনেক খেয়াল রাখবেন, চিন্তা করবেন না। আপনি একজন খুব ভালো শিক্ষক, আর ভালো শিক্ষকরা ভালো মা হয়। আপনি গোটা একটা ক্লাস সামলাতে পারেন, সংসার সামলাতে পারবেন না? অবশ্যই পারবেন। আমার কথা শুনে মেহেরিন ম্যামের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি বললেন, এজন্যই আমি তোমাকে এত ভালোবাসি হুররাম। তুমি আমাকে বুঝতে পারো। একটা সময় আসে যখন বাবা মায়ের সাথে চাইলেও সব কথা শেয়ার করা যায় না, বরং নিজের কষ্ট লুকিয়ে রাখতে হয়, যাতে তারা শান্তিতে থাকতে পারেন, চিন্তা না করেন। আমার কোনো বোন ছিল না যার সাথে আমি আমার সকল কথা শেয়ার করতে পারবো। তুমি আমার সেই অভাব পূরণ করে দিয়েছো। তুমি আমার হৃদয়ে আমার বোনের জায়গায় আছো হুররাম। আমি তোমাকে অনেক মিস করব। এই বলে তিনি আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি অনুভূতিহীনের ন্যায় তার পিঠে হাত বুলাতে বুলাতে বললাম, আমিও। চোখের পানি মুছে হালকা হেসে বললেন, সমস্যা নেই, বিয়ে হয়ে যাচ্ছে তো কি হয়েছে? আমাদের যোগাযোগ আগের মতো থাকবে। আমাদের দেখা সাক্ষাৎ আগের মতোই হবে। তা শুনে আমি আনমনে বলে উঠলাম, হয়তো না, হয়তো কিছুই আর আগের মতো থাকবে না। আমার এই কথা মেরিন ম্যামের কান অব্দি পৌঁছালো না। আজ আমার প্রিয় মানুষটার সাথে মেরিন ম্যামের বিয়ে, আমার জীবনের সবচেয়ে কঠিন দিনগুলোর একটি। কাল সারা রাত দুই চোখের পাতা এক করতে পারিনি। কালকের সামনা কিভাবে করব এই ভেবে আমি কিভাবে সহ্য করব। তবুও নিজেকে সামলে নিলাম, নিজেকে বোঝালাম, কিছু মানুষ আমাদের হৃদয়ে থাকে, কিন্তু ভাগ্যে থাকে না। পার্লারে লাল টুকটুকে বউ সেজে বসে আছেন মেহেরিন ম্যাম। তার দিক থেকে চোখ ফেরানো দেয়। পৃথিবীর সকল সৌন্দর্য যেন আজ তার মধ্যে এসে ভিড় করেছে। মেহেরিন ম্যামও আয়নায় নিজেকে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছেন। হয়তো ভাবেননি বউ সাজলে তাকে এতটা সুন্দর লাগবে। আমি তার পেছনে গিয়ে দাঁড়াতে আয়নায় আমার প্রতিবিম্বের দিকে তাকিয়ে বললেন, আমাকে কেমন লাগছে হুররাম? আমি ওনার দুই কাঁধে হাত রেখে ওনার দিকে হালকা ঝুঁকে আয়নায় ওনার প্রতিবিম্ব দেখে মুচকি হেসে বললাম, রূপকথার সে রাজকন্যার মতো লাগছে, যাকে নিতে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আজ রাজকুমার আসবে। আমার কথা শুনে মেহেরিন ম্যাম লাজুক হাসলেন। আমি ব্যথাত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে হাসলাম। ম্যাম আজকেও আমার হাসির আড়ালে থাকা কষ্ট দেখতে পেলেন না। দুপুর 12টার দিকে বরযাত্রী এসে পড়ল। সেই সাথে আমার মনের ভেতর থাকা ক্ষতগুলো পুনরায় তাজা হয়ে উঠতে লাগলো। চোখ পানিতে টলমল করে উঠল। আমি দূর থেকে বরের সাজে প্রবেশ করা সাদাফ আরাফাতকে দেখতে লাগলাম। শুভ্র রঙের শেরওয়ানিতে সাদাফ আরাফাতকে আজ কোন অংশে রূপকথা রাজপুত্রের চেয়ে কম লাগছে না। তার হাস্যোজ্জ্বল চেহারা জানান দিচ্ছে মেহেরিন মোস্তফার সাথে বিয়ে হওয়াতে সে কতটা খুশি। আমি চোখের পলক না ফেলে শুধু তাকেই দেখে গেলাম, যাকে আমি এতটা দিন নিজের বর রূপে কল্পনা করে এসেছি। আজ চোখের সামনে তাকে অন্য কারো বর হতে দেখব। আমি ঠিক কতটা অভাগী, যাদেরকে নিজের জীবনে চেয়েছি তাদের কাউকেই পাইনি। বুকের ভেতর তীব্র ব্যথা হতে লাগলো। মনে হলো কেউ আমার হৃদয়ে ছুরিকাঘাত করছে। তারপর তারপর আর কি? চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারো স্বামী হতে দেখলাম। মৌলভী সাহেব যখন সাদাফ আরাফাতকে জিজ্ঞেস করছিলেন 10 লাখ টাকা দেনমোহরের বিনিময়ে জামান মোস্তফার মেয়ে মেহরিন মোস্তফাকে আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করছেন, সাদাফ স্যার যখন মুস্কি হেসে মেহরিন ম্যামের দিকে তাকিয়ে কবুল উচ্চারণ করলেন, আমার মনে হলো আমার দুনিয়া থমকে গেছে। চিরকালের জন্য আমার দুনিয়া থমকে গেছে। আমি একটু একটু করে পিছাতে লাগলাম আর বিড়বিড় করে বললাম, গুড বাই সাদাফ আরাফাত, ইটস ওভার, ইটস ওভার নাও। আমরা প্রায়ই বলি এই মানুষটাকে ছাড়া আমরা বাঁচবো না, এই জিনিসটা না পেলে বাঁচবো না, কিন্তু আদতে আমরা কেউই মরি না, সবাই বেঁচে থাকি। কষ্টগুলোকে নিজের ভেতর দাফন করে দিয়ে আমরা বাইরের দুনিয়ার সাথে চলাফেরা করি। আমার ক্ষেত্র ঠিক তেমন হয়েছে। সাদাফ স্যার এবং মেহরিন ম্যামের বিয়ে হয়ে যাওয়ার পর আমি নিজের অবস্থা যেমনটা হবে ভেবেছিলাম, আদতে সেরকম কিছুই হয়নি। হ্যাঁ,
1 সপ্তাহ জ্বর নিয়ে বিছানায় পড়েছিলাম, কিন্তু তারপর সেরে উঠেছি। ক্লাসে গিয়েছি, টেস্ট এক্সাম দিয়েছি। এই পৃথিবী একটা আনফেয়ার জায়গা। এখানে সবার সাথে যে সবকিছু ফেয়ার হবে এরকম কোনো নিয়ম নেই। তাই মানুষের হাতে করার মতো দুটো জিনিস আছে, হয় সেটা নিয়ে পড়ে থেকে সারা জীবন কষ্ট পেতে থাকা, না হয় সবর করে সামনে এগিয়ে যাওয়া। আমি দ্বিতীয় অপশন বেছে নিয়েছি। টেস্ট এক্সামের পর কলেজ থেকে অফিসিয়াল ক্লাস করানো বন্ধ হয়ে গেছে। তবে যেহেতু এটা একটা প্রাইভেট কলেজ, তাই কোচিং এর ব্যবস্থা করা হয়েছে যারা একটু দুর্বল তাদের জন্য। আমার মনে হলো সেখানে গিয়ে সময় নষ্ট করার চেয়ে বাড়িতে বসে পড়া ভালো। তাই এসএসসি পরীক্ষার আগের 3 মাস আমি বাড়িতে বসে সবকিছু রিভিশন দিতে লাগলাম। বলা বাহুল্য, মেহেরিন ম্যাম এবং সাদাফ স্যার তখন চুটিয়ে সংসার করছেন। কয়েকদিন আগে মেহেরিন ম্যামের ইনস্টাতে দেখলাম তিনি এবং সাদাফ স্যার সুইজারল্যান্ডের কোনো এক জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছেন, হয়তো হানিমুনে গিয়েছেন। মেহেরিন ম্যাম ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন, আর সাদাফ স্যার ম্যামের দিকে তাকিয়ে মুচকি হাসছেন। মনের ভেতরে থাকা পুরনো ক্ষত থেকে যেন রক্তপাত হতে লাগলো। আমি চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস টেনে নিজেকে শান্ত করে বললাম, ইটস ওকে হুররাম, এরকমটা মাঝে মাঝে হয়ে যায়। মেহেরিন ম্যাম অবশ্য আমার সাথে আগের মতো যোগাযোগ রেখেছেন। সংসার, স্কুল এসবের ফাঁকে তিনি প্রায় আমাকে মেসেজ করে আমার অবস্থা, আমার পড়াশোনার অবস্থা জিজ্ঞেস করেন। আমি সঙ্গে পেয়ে তার কথার জবাব দিয়ে দিই, কোনো ফিরতি প্রশ্ন করি না। মেহেরিন ম্যাম ভেবে নিলেন আমি হয়তো সামনের বোর্ড এক্সাম নিয়ে অনেক চিন্তিত, তাই তিনি আমাকে যথেষ্ট পরিমাণে মোটিভেশন দিতে লাগলেন। আমি তার প্রত্যুত্তরে হ্যাঁ বলতে লাগলাম। তিনি ভাবলেন আমি হয়তো আসন্ন বোর্ড এক্সাম নিয়ে ব্যস্ত। তিনি আমাকে আর ঘাটালেন না। আমি আমার মতো নিজের দিন কাটাতে লাগলাম। বোর্ড এক্সাম গেল, রেজাল্ট বের হলো। বরাবরের মতো A+ আসলো, সব সাবজেক্টে আসেনি। বাংলা এবং কেমিস্ট্রিতে A+ মিস হয়ে গেছে। তার অবশ্য কারণ আছে। পরীক্ষার কয়েক মাস আগে আমার ওপর দিয়ে যা মেন্টাল প্রেশার গেছে, আমি তো চিন্তায় ছিলাম আমি আদতে পাশ করতে পারবো কিনা। আল্লাহর রহমতে ভালো করে পাশ করে গেছি। এইচএসসির পর অ্যাডমিশন কোচিং করতে ঢাকায় চলে গিয়েছিলাম। সেখানে উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি হই। আমার ইচ্ছে ছিল ঢাকায় ভর্তি কোচিং করার, কিন্তু বাবার কাছে তা বলতে পারছিলাম না। এই কয়েক বছরে আমার আর বাবার মধ্যে অনেক দূরত্বের সৃষ্টি হয়েছে। আগের মতো বাবার সাথে কখনো একসাথে বসে গল্প করি না। আমাদের সম্পর্কটা বাবার দ্বিতীয় বিয়ের পর একদম ফর্মাল হয়ে গেছে। সেখানে নেই কোনো অনুভূতি, সব যেন রোবটিক। তবু আমি না বলা সত্ত্বেও বাবা যেন কিভাবে আমার এই ইচ্ছার কথা জেনে গেলেন। নিজে থেকে আমাকে ঢাকায় কোচিং করানোর কথা বললেন। আমি কিছুই বললাম না, শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। মল্লিক আন্টি এসব বিষয়ে বরাবরের মতো নীরব থাকলেন। আমার কোনো বিষয়ে তিনি আর কথা বলেন না, আর আমি সেটা চাইও না। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে পরীক্ষা দেওয়ার পর একটাতেও আমার চান্স হলো না। এটা আমার জন্য অনেক বড় ধাক্কা ছিল। বুয়েট আমার স্বপ্ন ছিল, বুয়েটে তো হলোই না। সেই সাথে চুয়েটের কোনোটাতেই হলো না। মানসিকভাবে অবসন্ন আমি অনেক আগে থেকে ছিলাম। এটা যেন আমাকে আরো ঘুরিয়ে দিল। অ্যাডমিশন টাইমে একটা স্টুডেন্ট যে কি পরিমাণ মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে যায়, সেটা কেবল যে স্টুডেন্টটা যায় সেই একমাত্র উপলব্ধি করতে পারে। বিশেষ করে যাদের কাছে মানুষের বাবা মায়ের এক্সপেকটেশন বেশি থাকে, যারা ছোট থেকে মেধাবী ছাত্রের তকমা পেয়ে এসেছে। সারা জীবন ভালো ছাত্রের তকমা পেয়ে আসা ছেলে বা মেয়েটা যখন ভর্তি পরীক্ষায় কোথাও চান্স না পায়, তখন তার নিজের ভেতর যে হীনমন্যতার জন্ম হয় তা আরো কয়েক গুণ বেড়ে যায় বাবা মায়ের নীরব চাহনি, আশেপাশের মানুষের কথাবার্তায়। তখন মনে হয় জীবনটাই বৃথা। এতকাল কি করে এলাম, আর কি পড়ে এলাম। চারপাশের সবকিছু তখন রংহীন, ফিকে লাগে। আমার অবস্থাও সেরকম হয়েছিল। টানা 3 মাস গাধার মতো খাটুনি, এই কোচিং থেকে সেই কোচিং এ দৌড়াদৌড়ি, চোখ মুখ বন্ধ করে টেস্ট পেপার সলভ, আর 3 মাস হোস্টেলের পানির মতো ডাল খেয়ে কোনো মতে পার করার পর যখন দেখেন আপনার প্রাপ্তির ঝুলিটা খালি রয়ে গেল, তখন ঠিক কিরকম অনুভূতি হয়। স্বপ্নের এত কাছ অবধি গিয়ে তাকে ছুঁতে না পারার কষ্ট একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটই ভালো বুঝবে। তার উপর কিছু
আইনস্টাইনের নাতি টাইপ ক্লাসমেট তো রয়েছে, যারা সব ভার্সিটিতে পরীক্ষা দেয় আর প্রত্যেকবার ফেসবুকে পোস্ট দেয়, আলহামদুলিল্লাহ অমুক ভার্সিটিতে অততম। এগুলো যথেষ্ট আপনার নিজের মধ্যে থাকা অবশিষ্ট আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য। তাদের দেখে তখন মনে হবে আপনার আসলে কোনো যোগ্যতাই নেই। দে আর সো মাচ ট্যালেন্টেড অ্যান্ড ইউ আর এ লুজার। আর কিছু মানুষ তো আরেক কাঠি উপরে, তারা ভার্সিটিতে ওঠার পর ভার্সিটির ছবি, সেখানকার সবকিছুর ছবি দিনে 4-5 বার ফেসবুকে আপলোড করবে। বাদ যাবে না ভার্সিটির ক্যাম্পাসের একটা ডাস্টবিনের ছবিও। যখন নিজের অন্যান্য ক্লাসমেটদের ফেসবুক আইডিতে এসব পোস্ট দেখলাম, তখন আমার মধ্যে থাকা হতাশা আরো বেড়ে যেতে লাগলো। আমার এত হতাশ লাগছিল যে আমি আমার আইডি ডিঅ্যাক্টিভেট করে ফেসবুক অ্যাপস ডিলিট করে দিই। বারবার মনে হচ্ছিল এত ডাকার পর আল্লাহ কেন আমার দোয়া কবুল করছেন না। আমি কি এতটাই গুনাহগার বান্দা? এই সময়টাতে আমার মেহেরিন ম্যামের খুব প্রয়োজন ছিল, কিন্তু তাকে আমি বহু আগে আমার কাছ থেকে দূরে করে দিয়েছি। ঢাকায় আসার আগ অবধি তার সাথে আমার টুকটাক কথাবার্তা হলো। ঢাকায় আসার পর তাকে আমি আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা সব জায়গা থেকে ব্লক করে দিই। আমার নিজের নাম্বার পর্যন্ত চেঞ্জ করিনি। সিদ্রাকে কড়াভাবে জানিয়ে দিই, কেউ আমার নতুন নাম্বার চাইলে তাকে দিবি না, এমনকি মেহেরিন ম্যামকেও না। আমি তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। এমনটা নয় যে আমি মেহেরিন ম্যামের ওপর হিংসে করে ক্ষোভের জন্য এমনটা করছি। এটাই আসলে আমার ডিফেন্স মেকানিজম। আমি যখন কারো কাছ থেকে হার্ট হই বা কেউ আমাকে কষ্ট দেয়, তখন আমি তার কাছ থেকে নিজেকে সরিয়ে নিই, তাকে নিজের লাইফ থেকে বের করে দিই, নিজেকে তার কাছ থেকে এতটা দূরে সরিয়ে নিই যে সে চাইলেও আমার নাগাল পায় না। আমি আমার বাবার ক্ষেত্রে একই কাজ করেছি। তিনি আমার বাবা, তাই তাকে হয়তো পুরোপুরি নিজের জীবন থেকে বের করা সম্ভব হয়নি, কিন্তু তাকে আমি আমার মন থেকে অনেক আগে বের করে দিয়েছি। মেহেরিন ম্যামের প্রতি আমার কোনো ধরনের হিংসা, ঘৃণা না থাকলেও মেহেরিন ম্যামের দ্বারা আমি খুব হার্ট হয়েছে। আমি চাইলেও তার সাথে আর আগের মতো স্বাভাবিক হতে পারতাম না। এতে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতো। তার থেকে আমি নিজেকে এমনভাবে তার কাছ থেকে সরিয়ে নিয়েছি যেন আমি কখনোই তার জীবনে ছিলাম না। আমি জানি মেহেরিন ম্যাম এটা ডিজার্ভ করেন না। তিনি আমার জন্য অনেক করেছেন, আমাকে নিজের বোনের জায়গায় বসিয়েছেন, আমার দুঃখের সময় আমাকে সামলিয়েছেন। কিন্তু আমি হুররাম এক অতি সাধারণ মানবী, যে তার অনুভূতির কাছে পরাস্ত হয়েছে। এটাই আমার ডিফেন্স মেকানিজম। মানুষের জীবনে চড়াই উতরাই লেগে থাকে, সুখের মতো দুঃখ চিরস্থায়ী হয় না। আমার জীবনের এই কঠিন মুহূর্ত কেটে গেল। অবশেষে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলাম। অ্যাডমিশন জার্নির এত এত পরিশ্রম অবশেষে ফল হয়ে ধরা দিল। বুয়েট হয়নি, চুয়েট হয়নি, ঢাবি হয়নি, কিন্তু রাবি তো হয়েছে। এতেই আলহামদুলিল্লাহ। রাজশাহীর সাথে খাপ খাইয়ে নেওয়া আমার জন্য শুরুতে কিছুটা কঠিন ছিল। আমার জন্ম সিলেটে, বেড়ে ওঠা সিলেটে, দেশের অন্য কোনো বিভাগে কখনো একা গিয়ে থাকা হয়নি। তবে আমি মানিয়ে নিলাম। মানুষ চেষ্টা করলে কি না পারে। একটা কথা আছে না, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। এখানে যেমন অনেক ভালো বন্ধু পেয়েছি, তেমনি অনেক মুখোশধারী সাপের ছোবলের শিকারও হয়েছে। আর প্রতিবার একটা করে লাইফ লেসন নিয়েছি। আমাদের সিলেট যেমন চায়ের জন্য বিখ্যাত, রাজশাহী তেমন আমের জন্য বিখ্যাত। রাজশাহীতে যাওয়ার পর আমি সবচেয়ে বেশি যা খেয়েছি তা হলো আম, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, ফজলি, গোলাপভোগ, কোনো জাতের আম বাকি যায়নি। রাজশাহী ইউনিভার্সিটিতে টপ 50 লিস্টে থাকায় সেখানকার একটা কোচিং সেন্টারে পড়ানোর সুযোগ পাই। বেতন ভালো, হাত খরচ ভালোভাবে চলে যায়। বাবার কাছ থেকে এখন আর টাকা চাইতে হয় না। বন্ধুদের সাথে পুরো রাজশাহী শহর ঘুরে বেরিয়েছে। একসাথে সাজেক, কুয়াকাটা, কক্সবাজার ঘুরেছে। বিভিন্ন জায়গায় প্রকৃতিকে বিভিন্ন রূপে আবিষ্কার করেছে। অনুভব করেছে আল্লাহর পৃথিবী কত বিচিত্র, কত সুন্দর। জীবন আসলে সুন্দর, রঙিন। জীবনের এক পিঠে যেমন দুঃখ আছে, অপর পিঠে তেমন সুখ আছে। কোনো কিছুই চিরস্থায়ী নয়। জীবনে প্রেম ভালোবাসাই সব না। প্রেম ভালোবাসা জীবনের একটা পার্ট, কিন্তু জীবনের সব না। জীবন প্রেম ভালোবাসা ছাড়াও চলে। জীবনে উপভোগ করার মতো আরো অনেক কিছুই আছে। রাজশাহীতে থাকার দিনগুলোতে সেটা আমি ভীষণভাবে অনুভব করেছি। আমি সত্যিই এখন খুশি, অনেক খুশি।
যখন থেকে আমি নিজেকে ভালোবাসতে শিখেছি, তখন থেকে আমি খুশি থাকতে শিখে গেছি। এত কিছুর মাঝে একটা ঝামেলা অবশ্য আছে। সেই ঝামেলাটা হলো নাসির মাহমুদ, আমাদের ডিপার্টমেন্টের অন্যতম একজন জনপ্রিয় প্রফেসর। যেমনটা আগে বলেছিলাম, প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একজন টিচার থাকেন যাকে দেখে স্টুডেন্টরা ক্রাশ খায়। আমাদের ডিপার্টমেন্টে সেরকম ক্রাশ ম্যাটেরিয়াল স্যার হলেন নাসির মাহমুদ। 30 বছর বয়সী এই প্রফেসর দেখতে সুদর্শন হয়, সব মেয়েরা তাকে পছন্দ করে। কিন্তু এই প্রফেসর আমাকে পছন্দ করে। অবাক হচ্ছেন? কিভাবে জানি? আমার দিকে তার তাকানোর ধরনেই বুঝতে পেরে গেছে সে আমাকে পছন্দ করে। কারণ একটা সময় তার মতোই মুগ্ধতা ভরা দৃষ্টি নিয়ে আমি সাদাফ স্যারের দিকে তাকিয়ে থাকতাম। এই দৃষ্টি চিন্তা আমি ভুল করি কিভাবে? স্যারের আমার সাথে কথা বলার ধরন, আমার সাথে কথা বলার সময় স্যারের বারবার মাথার পেছনে হাত নিয়ে মুচকি হাসা, এটা নিশ্চিত করে স্যার আমার ওপর ভীষণ আগ্রহী। হোক, তাতে আমার কি? আমি তো আগ্রহী নই। আমার মন থেকে এখনো সাদাফ আরাফাত বের হতে পারেনি। সেখানে নাসির মাহমুদের প্রবেশ অসম্ভব, যদিও স্যার সামনাসামনি আমায় কিছু বলেননি। ক্লাসে স্যার সবসময় প্রফেশনাল থাকেন, কিন্তু ক্লাসের সবাই কিভাবে যেন সবটা বুঝে ফেলেছে, যেন বিষয়টা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। আমাকে কিছু বলার সাহস না থাকলো আড়ালে দু একবার নাসির স্যারের বউ সম্বোধন কানে এসেছে, তবু আমি চুপ থেকেছি, কারণ তারা সামনাসামনি আমায় কিছু বলেনি। আর নিজ এলাকা, বিভাগ ছেড়ে অন্য একটা বিভাগে থেকে কোনো ঝামেলায় জড়াতে চাই না। সবটা যে এরকম চলছে চলুক। স্যার তো আমায় কিছু বলছেন না, এখন উনি কি ভাবছেন সেটা ওনার ব্যাপার। ক্লাসে এসে বসতে পাশ থেকে আমার বন্ধু রাজি এক্সাইটেড হয়ে বলল, জানিস কাল কি হয়েছে? কেন, কি এমন হলো? হাসু আপা কামব্যাক করেছে নাকি? গম্ভীর মুখে খাতা বের করতে করতে বললাম আমি। আরে না, কাল তুই ছিলি না। নাসির স্যার আমাদের রুল কল করছিল, যখন তোর নাম্বার এলো আমায় জিজ্ঞেস করলো তুই কোথায়। আমি মজা করে বলেছিলাম, স্যার, হুররাম আর আসবে না, সে সিলেট ফিরে গেছে, তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি কথাটা বলতে লেট করেছি, কিন্তু স্যারের হাত থেকে কলম পড়তে লেট হয়নি। স্যার থমথমে মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন। অবস্থা দেখে মনে হচ্ছিল এক্ষুনি কেঁদে দিবে। ক্লাস করানোর সময় বারবার কথা আটকে আসছিল। কোনো মতে ক্লাস শেষ করে বের হয়ে গেছে। যাই বলিস ভাই, স্যার তোকে ভীষণ পছন্দ করে, এক কথায় ভালোবাসে। রাজিয়ার কথায় আমার তেমন কোনো ভাবাবেগ হলো না। স্যার যে আমায় পছন্দ করেন সেটা আমি অনেক আগে থেকে জানি। আমি নোটস লিখতে লিখতে বললাম, তো বিয়ে তো আমি একদিন করব, এখানে ওনার কান্না করার কি আছে? রাজিয়া চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, হুররাম, হয় তুই অতিরিক্ত চালাক, না হয় অতিরিক্ত বোকা। তোর যে একদিন বিয়ে হবে সেটা নাসির স্যারও জানে। সে চায় তার সাথে তোর বিয়ে হোক, ইন হিজ ড্রিম। ওকে? বিরক্তির সাথে বলে পুনরায় নোটস লিখতে মনোযোগী হয়ে গেলাম আমি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন।